মিস্টার ধ্রুব রায়ের যে কোনো শর্ত মানতে আমি রাজি। ধ্রুব বেশ কিছুক্ষণ চুপ করে একদৃষ্টিতে তাকিয়ে থাকে বৃষ্টির দিকে। আমাকে বিয়ে করতে হবে? বৃষ্টি চমকে অবাক হয়ে ধ্রুবর দিকে তাকায়। ধ্রুব একটু থেমে একজন দক্ষ বিজনেসম্যানের মতো বলে, কোনো রোমান্টিক ম্যারেজ নয়। খুব কম মানুষ এই বিয়ের ব্যাপারে জানবে, আর 1 বছর পর আমাদের ডিভোর্স হয়ে যাবে। আমি তোমাকে আজকে রাতটা ভাবার সময় দিচ্ছি, তুমি সকালের মধ্যে আমাকে জানিয়ে দিও। কি হতে চলেছে তার কোনো ধারণা নেই বৃষ্টির। ধ্রুব অফিস থেকে বেরিয়ে যাচ্ছে দেখে সঙ্গে সঙ্গে বৃষ্টি বলে ওঠে, আমি রাজি। বৃষ্টির মুখ থেকে আমি রাজি শোনার পর কেবিন থেকে বেরিয়ে যেতে গিয়েও দাঁড়িয়ে পড়ে ধ্রুব। এত তাড়াতাড়ি এত বড় একটা ডিসিশন নেওয়া দেখে অবাক হয় ও। একটা ভ্রু হালকা তুলে বৃষ্টির দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে। ওর মুখের দিকে তাকিয়ে উত্তরের সিরিয়াসনেসটাকে বোঝার চেষ্টা করে। ঠিক আছে, তুমি কাল আমার সাথে অফিসে দেখা করো। কালকে আমরা এই ব্যাপারে সমস্ত লিগ্যাল আলোচনা করে নিব। বৃষ্টি স্থিরভাবে ধ্রুবর দিকে তাকিয়ে বলে, আশা করি কালকে আমি টাকাটাও পেয়ে যাব। বৃষ্টির এইরকম বিস্ফোরের ভাব দেখে বা ধ্রুব একটু অন্য প্রসঙ্গে গিয়ে জিজ্ঞাসা করে, দিবাংশু চৌধুরী মেয়ের 20 লাখ টাকার জন্য এত ডেসপারেট হয়ে উঠেছে, সেটা ভাবতেও অবাক লাগে। তোমার রিজুমে দেখছি গার্জেন হিসেবে মায়ের নাম লেখা রয়েছে, এর কারণ? আমার সাথে দিবাংশু চৌধুরীর কোনো সম্পর্ক নেই। ধ্রুব বৃষ্টিকে ইচ্ছাকৃতভাবে আঘাত করার জন্য কোনো কিছু না জেনেই বলে, সম্পর্ক নেই? নাকি দিল্লিতে এমন কিছু করেছো যার জন্য তোমার বাবার সামনে মুখ দেখাতে পারছো না, আর সেই জন্য হয়তো কলকাতায় পালিয়ে এসেছো? বৃষ্টি কয়েক সেকেন্ড ধ্রুবর দিকে তাকিয়ে থাকার পর হঠাৎ হাসতে শুরু করে। বেশ কিছুক্ষণ হাসির পর বলে, তোমাকে আমি এতদিন ভালো স্টুডেন্ট বলে জানতাম। আজকে তুমি আমার ধারণা সম্পূর্ণ ভুল প্রমাণ করে দিয়েছো। যদি বোকাদের কোনো কম্পিটিশন হয় তাহলে নিঃসন্দেহে তুমি প্রথম হবে। বৃষ্টি! ধ্রুব রেগে চিৎকার করে ওঠে। বৃষ্টি এবার সিরিয়াসভাবে ধ্রুবর দিকে তাকিয়ে বলে, আমার পার্সোনাল লাইফ নিয়ে আমি তোমার মতন একজন মানুষের সাথে কোনো আলোচনা করতে চাই না। তুমি এর মধ্যেই আমার সম্পর্কে অনেক কিছু ভেবে নিয়েছো। আশা করি এই ব্যাপারটাও তুমি নিজের মতো কিছু না কিছু ভেবে নিতে পারবে। হতবাক ধ্রুবকে পাশ কাটিয়ে বেরিয়ে যেতে যেতে দরজার কাছে দাঁড়িয়ে আবার বলে, একটা কথা মনে রেখো, তোমার ভাবনাতে আমার কিচ্ছু যায় আসে না। বৃষ্টি বেরিয়ে যাবার পরেও অনেকক্ষণ পর্যন্ত ওর কথাগুলো ধ্রুবর মাথায় ঘুরতে থাকে। ধ্রুব বাড়িতে পৌঁছে অবাক হয়ে যায়। ওর বাবা ইতিমধ্যে ব্যাগপত্র গুছিয়ে সমস্ত কিছু রেডি করে ফেলেছে। প্যাকিং ব্যাগের দিকে তাকিয়ে ও বাবাকে বলে, এসব কি করছো তুমি? এত ব্যাগ গুছেছো কিসের জন্য? ধ্রুবর বাবা খুব স্বাভাবিকভাবেই একটা বড় ট্রলি ব্যাগের চেন টানতে টানতে বলে, আমি তো কালকে বলে দিয়েছিলাম আমি তোর পিসির এখানে চলে যাচ্ছি। ধ্রুব বাবার হাত থেকে সুটকেসটা টেনে নিয়ে বলে, এরকম ভুলভাল বকা বন্ধ করো। তুমি এখান থেকে কোথাও যাবে না। সব কিছু তোমার কথা মতন হবে না ধ্রুব। ধ্রুবর হাত থেকে ব্যাগটা আবার ছিনিয়ে নিতে নিতে ওর বাবা বলে, আচ্ছা ঠিক আছে, সব ভুল আমার, কিন্তু তুমি এখান থেকে যেতে পারবে না, কারণ আমি বিয়ে করতে রাজি আছি। শেষ কথাটা চোখ বন্ধ করে ধ্রুব বলে ওঠে। ওর বাবা সঙ্গে সঙ্গে হাতের ব্যাগটা বিছানার উপর ফেলে ভীষণ খুশি হয়ে ধ্রুবকে জড়িয়ে ধরে। আমি কাল থেকে তোর জন্য মেয়ে দেখা শুরু করে দিব। ধ্রুব ওর বাবাকে এবার একটা চেয়ারে বসে শান্তভাবে বলে, দেখো বাবা, আমি বিয়ে করতে রাজি আছি, কিন্তু একটা শর্ত আছে। তুমি জানো আমি বিয়ের পক্ষপাতী নয়, তাই আমার বিয়ের ব্যাপারটা গোপন থাকবে। এই মুহূর্তে ধ্রুব বিয়েতে রাজি, এটাই ওর বাবার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা। আমার কোনো আপত্তি নেই এতে, একটা ভালো মেয়ের সাথে তোমার বিয়ে হয়ে যাক, বাস তাতেই আমি খুশি। বাবা, আমি আসলে মেয়েও ঠিক করে ফেলেছি। ধ্রুবকে খুব ভালো করেই চেনে ওর বাবা। নিশ্চয়ই কোনো শয়তানি বুদ্ধি ওর মাথায় ঘুরছে। ঠিক করে ফেলেছ মানে? তুমি তো এতদিন বিয়ের পক্ষপাতী ছিলে না, হঠাৎ একদিনের মাথায় মেয়ে ঠিক করলে কেমন করে? বাবার কাছে যেমন করে হোক বিষয়টাকে ম্যানেজ করতেই হবে। ধ্রুব দ্রুত প্ল্যান করে বলে, আসলে মেয়েটা আমার অফিসে নতুন জয়েন করেছে, ওর সাথে কথা বলার পর আমার বেশ ভালো লাগে। আজকে প্রপোজ করলে ও রাজি হয়ে যায়। বেশ, তুমি রাজি হয়ে গেলেই আমরা বিয়ে করে নিব। ধ্রুবর বাবা পুরো ব্যাপারটার মধ্যেই কেমন যেন একটা ষড়যন্ত্রের ইঙ্গিত পায়। বিয়েতে অনুমতি দেওয়ার আগে আমি মেয়েটার সাথে কথা বলতে চাই। ধ্রুব মনে মনে চাপ খেয়ে গেলেও মুখে হাসি এনে বলে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, খুব তাড়াতাড়ি তোমার সাথে দেখা করানোর জন্য ওকে বাড়িতে নিয়ে আসবো। পরের দিনও বৃষ্টি অফিস যায় না। তবে এবার ও আগে থেকেই জানিয়ে দেয়। জয় ফোন করে বিষয়টা ভালো করে জানতে চাইলে ভাষাভাষাভাবে উত্তর দিয়ে ওকে কাটিয়ে দেয়। আসলে নিজের জন্য অন্য মানুষকে দুশ্চিন্তায় রাখতে বরাবরই পছন্দ করে না বৃষ্টি।
বৃষ্টির ফোনটা কাটার পর জয়ের মুখে দুশ্চিন্তার ছাপ পড়ে। পাশে বসে থাকা লিসা বলে, আচ্ছা বস, বৃষ্টির সঙ্গে আপনার কি সম্পর্ক? জয় দ্রুত মুখের দুশ্চিন্তার ছাপটা কাটিয়ে হেসে বলে, ছোটবেলার বন্ধু। লিসা কোনো কথা না বাড়িয়ে চুপ করে তাকিয়ে থাকে জয়ের দিকে। আগে থেকেই ঠিক করে নিয়েছিল যে অফিস টাইমের পর ওরা দেখা করবে। যথারীতি বৃষ্টি যখন অফিসে আসে তখন সবাই চলে গেছে। ও ধ্রুবর কেবিনে যাওয়া মাত্র ধ্রুব ওর দিকে এক সেট এগ্রিমেন্ট পেপার এঁকে দেয়। পেপারগুলো হাতে নিয়ে বৃষ্টি সপ্রশ্ন দৃষ্টিতে ধ্রুবর দিকে তাকায়। ধ্রুব ফর্মালি এক্সপ্লেন করার ভঙ্গিতে চেয়ার থেকে উঠে দাঁড়ায়। তোমার আর আমার মধ্যে 1 বছরের বিয়ের এগ্রিমেন্ট পেপার ওটা। আমরা দুজন চাইলেও 1 বছরের মধ্যে ডিভোর্স ফাইল করতে পারবো না। আমি আর তুমি বাদে একমাত্র আমি যাদেরকে চাইবো তারাই এই বিয়ের ব্যাপারে জানবে। ইতিমধ্যে তোমার মায়ের অপারেশনের ব্যাপারে আমি সমস্ত খবর নিয়ে নিয়েছি। অপারেশনের সমস্ত খরচা আমি দেব। আমার বাবা জানে আমরা একে অপরকে পছন্দ করি। আমাদের প্রথম দেখা অফিসে, আর প্রেমের শুরুও অফিসে। বাবার সামনে সবসময় হ্যাপি কাপল হিসেবে থাকতে হবে। এই বিয়েটা একটা বিজনেস ডিল। এই বিয়েটা নিয়ে পরবর্তীকালে আমরা কেউ কাউকে ইমোশনালভাবে প্রেশার দেব না। এর ভিতর রোমান্টিক কিছু নেই। 1 বছর পর ডিভোর্স হয়ে যাওয়ার পরে আমরা দুজন যে যার নিজের রাস্তায় আলাদা হয়ে যাব। বড়সড় বক্তৃতাটা দেবার পর ধ্রুব একটু থেমে আবার বলে, এই কথাগুলো আইনের ভাষায় ওই পেপারটায় লেখা আছে। মোট 2টো কপি রয়েছে। আমি অলরেডি সাইন করে দিয়েছি। তুমি সাইন করার পর আমাদের কাছে একটা করে কপি রাখা থাকবে। বৃষ্টি পেপারগুলোর দিকে একদৃষ্টিতে তাকিয়ে থাকতে থাকতে বলে, বাহ, অনেক বড় বিজনেসম্যান হয়ে গেছো তুমি। বৃষ্টির কথার মধ্যে লুকিয়ে থাকা খোঁচাটাকে তোয়াক্কা না করে ধ্রুব বলে, আমাদের এখানকার কাজ হয়ে গেলে আমার সাথে আমার বাড়িতে যেতে হবে। অ্যাকচুয়ালি আমার বাবা তোমার সাথে মিট করতে চায়। সেখানে আমার বলা কথাগুলো মাথায় রেখো। বাবা কিন্তু অলরেডি সন্দেহ করতে শুরু করে দিয়েছে। বৃষ্টি এবার সোজা হয়ে বসে ধ্রুবর দিকে তাকিয়ে বলে, এত বড় নাটকের মধ্যে ঢোকার আগে আমারও একটা শর্ত আছে। আমার বিয়ের ব্যাপারটা আমার মা যেন কোনো মতেই জানতে না পারে। আমার মা হার্টের পেশেন্ট। অনেক বছর পরে যখন আমাদের ডিভোর্স হয়ে যাবে, আমার মায়ের পক্ষে সেটা সহ্য করা কষ্টকর হতে পারে। ঠিক আছে, আমার কোনো আপত্তি নেই। বিয়ের পর তুমি যখন আমার বাড়িতে থাকবে তখন তোমার মাকে কি বলবে সেটা কি ভেবেছো? আমি ভেবে নিয়েছি। কোম্পানি থেকে আমাকে অপারেশনের লোন দিয়েছে, আর তার পরিবর্তে আমাকে হায়দ্রাবাদের 1 বছরের জন্য একটা প্রজেক্টে পাঠিয়ে দিয়েছে। 1 বছর পরে আমাদের ডিভোর্স হয়ে যাবে। তারপর কখন মায়ের কাছে আবার ফিরে যাব, তখন মায়ের কোনো রকম সন্দেহ হবে না। আর এই 1 বছরে মায়ের দেখাশোনার সমস্ত খরচ তুমি দেবে। পেপারগুলোতে সাইন করার পর বৃষ্টি আর ধ্রুব একসাথে বেরিয়ে পড়ে ধ্রুবর বাড়ির উদ্দেশ্যে। গাড়িতে যদিও ভালো মতো নিজেকে প্রিপেয়ার করে নিয়েছিল, তবুও ধ্রুবর বাবার সামনে বৃষ্টির নার্ভাস ফিল হয়। অন্যদিকে বৃষ্টিকে দেখে ধ্রুবর বাবা কিন্তু ভীষণ খুশি। বৃষ্টির থেকে মিষ্টির প্লেটটা এগিয়ে দিতে দিতে বলে, অনেক ছোটবেলায় ওর মা মারা গেছে। বুঝতে পারছ, নারী বর্জিত সংসার আমাদের। তুমি তাড়াতাড়ি এসে এই সংসারের হালটা ধরো মা। আমারও বয়স হয়েছে, এবার আমাকে একটু রেস্ট দাও। আমাদের খুশির সংসার দেখতে পারলে আমি শান্তিতে মরতে পারবো। বৃষ্টি দ্রুত বলে ওঠে। এসব কি কথা বলছেন? মরার কথা ওরকম বলতে নেই। ধ্রুবর বাবা হাসতে হাসতে বলে, যখন আমার মতো বয়স হবে তখন বুঝবে। নিজের ছেলে মেয়েদের সুখ দেখতে দেখতে মরাটা খুব আনন্দের ব্যাপার। এবার ধ্রুব বাধা দিয়ে বলে, বাবা প্লিজ, তুমি এরকম বললে আমি বিয়েই করব না। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। বিয়ে ঠিক করার আগে মিষ্টির মা বাবার সাথে একবার কথা বলা দরকার। তারপর 2 বাড়ি মিলিয়ে দিন ঠিক করা যাবে। বৃষ্টি অস্বস্তিতে পড়ে যায়, কি বলবে ভেবে। ধ্রুব ব্যাপারটা বুঝতে পেরে বলে, আমি তোমাকে আগেই বলেছিলাম যে আমি বিয়ের ব্যাপারটা সবাইকে জানাতে চাচ্ছি না। তাই বৃষ্টি মা বাবা বিয়ের ব্যাপারে কিছুই জানে না। সে কি করে সম্ভব? তোমাদের বিয়ে হবে আর মেয়ের মা বাবা জানবে না? তোমার কাছে কোনটা ইম্পর্টেন্ট বেশি বলো তো বাবা, আমার বিয়ে নাকি অন্যদের জানানো? কিন্তু তাই বলে ধ্রুব ওর বাবার কথা শেষ হতে দেয় না, তার আগেই বলে, পরের সপ্তাহে আমরা রেজিস্ট্রি করে নিচ্ছি। বেশ। ধ্রুব এতদিন পর বিয়েতে রাজি হয়েছে, তার উপরে বৃষ্টি মেয়েটাকেও ওর বাবার বেশ ভালো লেগেছে। তাই মেয়ের বাবা মার অনুমতি নেওয়ার ব্যাপারটা নিয়ে খুঁতখুঁতানি থাকলেও ধ্রুবর বাবা আপত্তি করে না। 1 সপ্তাহের মধ্যে রেজিস্ট্রি শুনে বৃষ্টির শীত দ্বারা একটা দুশ্চিন্তার স্রোত বয়ে যায়। অন্যদিকে ধ্রুব রেজিস্ট্রিতে কাকে কাকে ইনভাইট করবে সেটা ভাবতে থাকে। প্রথমে যে দুটোর নাম ওর মাথায় আসে সেটা হলো জয় আর লিসা।
দুদিন হলো বৃষ্টির মায়ের অপারেশন ভালোভাবে সম্পন্ন হয়েছে। এই মুহূর্তে হসপিটালের বেডে মায়ের পাশে বসে রয়েছে বৃষ্টি। সকাল থেকে উসখুস করছিল কিভাবে মায়ের কাছে ব্যাপারটা বলবে ভেবে। শেষ পর্যন্ত অনেক কষ্ট করে হায়দ্রাবাদ যাওয়ার কাহিনীটা বলেই ফেলে। ধ্রুবর ম্যানেজমেন্টে স্কিল দেখে বৃষ্টি বেশ অবাকই হয়েছে। ইতিমধ্যে বৃষ্টির মায়ের থাকার জন্য ঘর সমেত নার্সের সমস্ত ব্যবস্থা করে ফেলেছে। বৃষ্টি যদিও নতুন ঘরের ব্যাপারে প্রথমে আপত্তি তুলেছিল, পরে ভেবে দেখলো যেহেতু ও থাকবে না, তাই একটা ভালো পরিবেশে থাকাটাই মায়ের জন্য বেশি সুরক্ষাজনক। 2-3 দিনের মধ্যেই হসপিটাল থেকে রিলিজ অর্ডার পেয়ে যাবে আশা করছে। 1 বছরের জন্য চলে যাওয়ার আগে মাকে অন্তত নতুন বাড়িতে সব কিছু গুছিয়ে দিয়ে যেতে চায় ও। আজকে নিয়ে 5 দিন হলো ও অফিস যায়নি। ইতিমধ্যে জয় আর লিসা এসে দেখা করে গেছে। তবে সবচেয়ে বেশি অবাক হয়েছিল যখন ধ্রুব ওর মায়ের সাথে দেখা করতে এসেছিল। ভিজিটিং আওয়ার শেষ হয়ে যাওয়ার বৃষ্টি কেবিন থেকে বেরিয়ে আসে। আজকে মায়ের শরীরটা আরও কিছুটা ভালো দেখে ওর মনটা বেশ খুশি হয়। মনে মনে ভাবে কালকে একবার অফিসে যেতে হবে। অনেকদিন পর রাত্রে গভীর ঘুম হয় বৃষ্টির। যখন ঘুম ভাঙে তখন বেশ বেলা হয়ে গেছে। কোনো রকমে কিছু শুকনো খাবার মুখে দিয়ে যতক্ষণে অফিস পৌঁছায় ততক্ষণে জয়, ধ্রুব আর লিসা প্রজেক্ট রুমে কাজে ব্যস্ত হয়ে পড়েছে। বৃষ্টিকে দেখা মাত্র জয় বলে, বৃষ্টি, তুমি এর মধ্যেই অফিসে জয়েন করে নিলে? আমি ভেবেছিলাম তুমি হয়তো আরও কিছুদিন অফ নেবে। বৃষ্টির সামনে চেয়ারটা টেনে বসতে বসতে বলে, আসলে মায়ের শরীরটা এখন অনেকটা ভালো আছে। তাছাড়া টানা এতগুলো অফ নিতে খারাপও লাগছিল। তোমার এত কিছু ভাবার দরকার ছিল না বৃষ্টি। ভুলে যাচ্ছ যে আর কিছুদিন পর তুমি আমার মিসেস হবে। তাই তুমি কতদিন অফিস অফ করছো সেটা ম্যাটার করে না। হাতে ধরা পেপার থেকে মুখ না সরিয়ে ধ্রুব কথাগুলো বলে ওঠে। জয় আর লিসার এবার একসঙ্গে অবাক হওয়ার পালা। জয় সপ্রশ্ন দৃষ্টিতে বৃষ্টির দিকে তাকিয়ে বলে, এসবের মানে? ধ্রুবর এরকম মন্তব্যে বৃষ্টিও বেশ খানিকটা হতবাক হয়ে গেছে। কিভাবে এক্সপ্লেন করবে বুঝতে পারে না। অন্যদিকে ধ্রুব চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে জয়ের দিকে এগিয়ে গিয়ে বলে, মানেটা খুব সিম্পল। আমি আর বৃষ্টি বিয়ে করছি। 2-1 দিনের মধ্যে আমাদের রেজিস্ট্রি হবে। আর আমাদের রেজিস্ট্রিতে তোমাদের দুজনকেই অবশ্যই আসতে হবে। জয় বিস্ফোরিত চোখে ধ্রুবর দিকে তাকিয়ে থাকে। ধ্রুব জয়ের মুখের অভিব্যক্তিকে উপভোগ করতে করতে বলে, আর একটা ইম্পর্ট্যান্ট কথা তো বলতে ভুলে গেছি। আমাদের বিয়ের ব্যাপারটা আর কেউ যেন না জানে প্লিজ। জয় কি করবে কিছুই ভেবে পায় না। হঠাৎ বৃষ্টির দিকে তাকিয়ে বলে, এত বড় একটা ডিসিশন নিয়ে নিলি আর আমাকে একবারও জানালি না? হয়তো আমাকে কোনোদিনই তুই বন্ধু ভাবিসনি। জয়ের কথাতে বৃষ্টির খুব খারাপ লাগে। দ্রুত জয়কে বোঝানোর জন্য বলে, প্লিজ জয়, তুই আমাকে ভুল বুঝছিস। বৃষ্টির সমস্ত রাগ ধ্রুবর ওপর গিয়ে পড়ে। রাগের সাথে ধ্রুবর দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে থাকার পর ও আবার বলে, আসলে এখানে জানানোর মতো কিছু ছিলই না। এটা কোনো রোমান্টিক ম্যারেজ না। এটাকে ম্যারেজের থেকে একটা বিজনেস ডিল বললে মনে হয় বেশি ভালো হবে। এই মুহূর্তে সমস্ত কথায় জয়ের কাছে অর্থহীন মনে হয়। ও ব্যর্থ রাগে টেবিলের ওপরে থাকা ফাইলগুলো হাত দিয়ে এদিক ওদিকে ফেলে দেয়। এক্সকিউজ মি প্লিজ, আই নিড সাম ফ্রেশ এয়ার। নিজেকে সংযত করে কথাগুলো বলেই জয় দ্রুত ওখান থেকে বেরিয়ে যায়। জয়কে বেরিয়ে যেতে দেখে লিসাও সঙ্গে সঙ্গে ওকে ফলো করে। বৃষ্টি জয়কে বোঝানোর জন্য উঠে বেরিয়ে যাওয়ার আগেই ধ্রুব ওর হাতটা চেপে ধরে। আমাদের বিয়ের ব্যাপারটা জয় জেনে গেছে বলে তোমার খুব কষ্ট হচ্ছে তাই না? হয়তো তোমাদের সদ্য রোমান্সে আমি জল ঢেলে দিয়েছি। হাতটা ছাড়িয়ে নিয়ে বৃষ্টিও সমান বৃতৃষ্ণার সঙ্গে বলে, কোনো কিছু না জেনেই সিদ্ধান্তে পৌঁছে যাওয়া তোমার স্বভাব হয়ে গেছে। ধ্রুব শয়তানের মতো হাসতে হাসতে বলে, আমাদের বিয়েটা একটা বিজনেস ডিল, সেটা বলার কি খুব দরকার ছিল? তুমি বিয়ের ব্যাপারে অন্যদের জানাতে বারণ করেছো, তাই আমি কাউকে জানাইওনি। জয়কে তুমি নিজে জানিয়েছো। আমি শুধু সেটাই বলেছি, যেটা রিয়েল ফ্যাক্ট। ধ্রুব বলার মতো কিছু ভেবে পায় না। বৃষ্টি নিজের পক্ষে যত বেশি যুক্তি দিতে থাকে, জয়ের প্রতি ওর মনের তত বেশি ঈর্ষা জমতে থাকে। জয় এই মুহূর্তে বিল্ডিংয়ের ছাদে বসে রয়েছে। লিসা ওর পাশে বসতে বসতে বলে, তাহলে বৃষ্টি শুধুমাত্র পুরনো বন্ধু নয়, এক্স গার্লফ্রেন্ডও? ব্যাপারটা আর চেপে রাখা যাবে না বুঝে জয় ওর দিকে তাকিয়ে বলে, অ্যাকচুয়ালি এক্স গার্লফ্রেন্ড বলা চলে না, প্রেমটা সবসময় একতরফাই ছিল। এতদিন একসঙ্গে কাজ করার জন্য লিসা আর জয় অনেক সময়ই নিজেদের মধ্যে ইনফর্মালভাবে কথা বলে। জয়ের কথা শুনে চোখ বড় বড় করে লিসা বলে, ও মাই গড, মিস্টার জয় কি কোনো মেয়ে রিজেক্ট করতে পারে? সেটা আমি স্বপ্নেও ভাবতে পারিনি। জয়ের মুখে একটা দুঃখের ম্লান হাসি ফুটে ওঠে। একবার না, বহুবার।
জয়ের কথা শোনার পর লিসা কি বলবে ভেবে পায় না। দুজনেই অনেকক্ষণ চুপ করে বসে থাকে। জয় আকাশের দিকে তাকিয়ে থাকতে থাকতে বলে, আমার ভাগ্যটাই খারাপ। ওর গলার স্বরে ফুটে ওঠা কষ্টে লিসার ভেতরেও অদ্ভুত কষ্ট হয়। হয়তো ভাগ্য তোমার জন্য অন্য কাউকে ঠিক করে রেখেছে। ওর কথা শুনে জয় দুই হাতে মুখ ঢেকে সজোরে মাথা নাড়তে নাড়তে বলে, আমার অন্য কাউকে চাই না। আমি বৃষ্টি ছাড়া আর কাউকে ভাবতে পারি না। বৃষ্টিকে না পেলে আমি কি করব আমি জানি না। জয়কে এভাবে ভেঙে পড়তে দেখে লিসা কি করবে বুঝতে পারে না। জয়ের পিঠে একটা হাত রেখে নিজেকে শক্ত করে নিয়ে বলে, জয়, আমার মনে হয় তোমার এভাবে ভেঙে পড়া উচিত নয়। তাছাড়া বৃষ্টির কথাগুলো ভেবে দেখলে বিষয়টার ভেতরে কিছু জটিলতা আছে বলে মনে হয়। বৃষ্টি বিয়েটাকে একটা বিজনেস ডিল বলেছে। আমার মনে হয় এখনও তোমার চান্স আছে। বৃষ্টি যে ধ্রুবকে পছন্দ করে না সেটা তো আমরা চোখের সামনেই দেখতে পাই। লিসার কথা শুনে মুখ থেকে হাত সরিয়ে জয় ওর দিকে তাকায়। সত্যি আমি কত বোকা। আমি কেন এতক্ষণ এভাবে ভাবিনি ব্যাপারটাকে। লিসা, ইউ আর গ্রেট। তোমার ব্যাপারে মনে হচ্ছে এখনো অনেক কিছু জানার বাকি আছে আমার। লিসা জয়ের দিকে তাকিয়ে জোর করে হাসার চেষ্টা করে। তুমি আমার ব্যাপারে কিছু জানো না জয়? তুমি তো এটাও জানো না আমরা কত বছর একসাথে কাজ করছি। এরকমভাবে অপমান করো না আমাকে। আমরা 6 বছর, না 5 বছর, ওকে 5.5 বছর একসাথে কাজ করছি। ফাইনাল। লিসা জয়ের কথার প্রত্যুত্তর না দিয়ে বেঞ্চ থেকে উঠে যেতে যেতে বলে, চলো, তোমার বৃষ্টি অপেক্ষা করছে তোমার জন্য। জয়ও উঠে দাঁড়ায়। লিসা জয়ের থেকে কিছুটা এগিয়ে গেছে। হঠাৎ ছাদের দরজা ধরে দাঁড়িয়ে পড়ে জয়ের দিকে ঘুরে বলে, সঠিক উত্তরটা হলো 5 বছর 3 মাস 13 দিন। কথাটা বলার পরই সঙ্গে সঙ্গে মুখ ঘুরিয়ে নিচে নেমে যাওয়ার ওর মুখে ফুটে ওঠা ব্যথার ছাপটা জয় দেখতে পায় না। জয়কে রেজিস্ট্রি অফিসে দেখে বৃষ্টি অবাকই হয়। অফিসের ওই ঘটনার পর জয় মাঝের কদিন পর পর অফিসে আসেনি। আজ হঠাৎ রেজিস্ট্রি অফিসে একটা হাসি খুশি জয়কে দেখে ওর ভীষণ অবাক লাগে। হাতে করে মাত্র কয়েকজন মানুষ উপস্থিত রয়েছে এখানে। সমস্ত বিধি নিয়ম শেষ হলেই লিসা এগিয়ে এসে ওদের দুজনকে কংগ্রাচুলেশন জানায়। জয় বৃষ্টিকে একটা সুন্দর জুয়েলারি সেট গিফট করে ধ্রুবর দিকে এগিয়ে যায়। অন্যদের এড়িয়ে অত্যন্ত নিচু কিন্তু চ্যালেঞ্জের স্বরে ধ্রুবকে বলে, বিজনেস ডিল করে তুই বৃষ্টিকে জোর করে নিজের কাছে রাখতে পারবি, কিন্তু ওর ভালোবাসা পাবি না। ধ্রুব রেগে চিৎকার করে কিছু বলতে চায়, কিন্তু আশেপাশের মানুষদের জন্য চুপ থাকতে বাধ্য হয়। অন্যদিকে ধ্রুবর পাশে দাঁড়িয়ে লোক দেখানো নকল হাসি হাসতে হাসতে বৃষ্টির বিরক্ত লাগে। কতক্ষণে এখান থেকে বেরোতে পারবে ভেবে ও অধৈর্য হয়ে ওঠে। ধ্রুব বলেছে ও 1 সপ্তাহের মধ্যে রেজিস্ট্রির অ্যাপ্রুভাল লেটার বের করে ফেলবে। সেই হিসেবে ও মায়ের সাথে আর 1 সপ্তাহই থাকতে পারবে। গতকালকে মাকে নিয়ে নতুন বাড়িতে এসেছে। মনে মনে নিজেকে শক্ত করে বৃষ্টি। রেজিস্ট্রি অফিস থেকে বেরিয়ে জয় আর লিসা গাড়িতে উঠে বসে। গেস্ট হাউসের দিকে যেতে যেতে পেছনের সিটে বসে থাকা লিসার উদ্দেশ্যে জয় বলে, থ্যাঙ্কস লিজা। তুই না থাকলে আমি বোধহয় এতটা ঠান্ডা মাথায় আজকের অনুষ্ঠানে আসতে পারতাম না। লিসা জোর করে মুখে একটা হাসি টেনে বলে, ইউ আর ওয়েলকাম। আজ যখন বৃষ্টি মাকে ছেড়ে চলে আসছে তখন ওর চোখের জল কিছুতেই থামে না। ওর মা বৃষ্টির মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে, বোকামি, এরকমভাবে কাঁদতে আছে? 1 বছর দেখতে দেখতেই কেটে যাবে। যখনই মন খারাপ করবে আমাকে ফোন করে দিবি। তুই এভাবে কাঁদলে আমি কিন্তু কষ্ট পাবো মা। বৃষ্টি 2 হাত দিয়ে চোখের জল মুছতে মুছতে বলে, প্রতিদিন ওষুধগুলো ঠিক করে খাবে, একদম রাত জাগবে না। তোমার যা দরকার হবে তা নার্স দিদিদের বললেই এনে দেবে। আর তোমার যদি কোনো অসুবিধা হয় তাহলে কথা দাও, আমাকে সঙ্গে সঙ্গে ফোন করবে। এত চিন্তা করতে হবে না, আমি এখানে এদের সাথে একদম ঠিক থাকবো। তুই নিজের শরীরের যত্ন নিস। আমি দেখছি না বলে রাতের খাবার না খেয়ে ঘুমিয়ে পড়বি না। পরে এরকম কিছু জানলে আমি কিন্তু খুব রাগ করব। আবেগঘন কথাবার্তা পরিবেশটা ভারী হয়ে ওঠে। বৃষ্টি আরও কিছুক্ষণ মাকে জড়িয়ে ধরে বসে থাকে। তারপর বিদায় জানিয়ে বেরিয়ে পড়ে ওখান থেকে। বৃষ্টি খুব সামান্য জিনিসই বাড়ি থেকে নিজের সঙ্গে নিয়েছে। বাড়ির বাইরে কিছুটা দূরে ধ্রুব গাড়ি নিয়ে অপেক্ষা করছিল। বৃষ্টি গাড়িতে ওঠা মাত্র ও গাড়ি স্টার্ট করে। ধ্রুবর বাবা যখন বৃষ্টিকে বরণ করে তখন বৃষ্টি ভেতরটা এক অজানা পাপবোধে ভারাক্রান্ত হয়ে যায়। বৃষ্টি থমকে দাঁড়িয়ে গেছে দেখে ধ্রুব খুব আলতো করে ওর হাতটা ধরে ভেতরে আসার ইশারা করে।
হঠাৎ ধ্রুবর এইরূপ নরম আচরণে বৃষ্টি চমকে গেলেও তৎক্ষণাৎ মনে পড়ে যায় যে ধ্রুবর বাবা সামনে আছে। মনে মনে ধ্রুবর অভিনয়ের প্রশংসা করে নিজেও কিছুটা ধ্রুবর দিকে সরে যায়। নতুন পরিবেশ, নতুন জায়গা আর নকল হাসি সব মিলিয়ে বৃষ্টির দম বন্ধ হয়ে আসে। সন্ধ্যা থেকে রাত পর্যন্ত ধ্রুবর বাবার সামনে অভিনয় করতে করতে হাঁপিয়ে ওঠেও। অন্যদিকে ধ্রুবকে ততটাই সাবলীল দেখে অবাক হয়ে যায়। রুমে ঢোকার পর বলতে গেলে এক প্রকার হাঁপ ছেড়ে বাঁচে, যদিও বাঁচে কথাটা বলা ভুল। রুমের ভেতর অভিনয় করতে হবে না ঠিকই, কিন্তু বদ্ধ রুমে ধ্রুবর সাথে থাকাটাও ওর জন্য সমান অস্বস্তিকর। অজানা আতঙ্ক ঘিরে ধরে বৃষ্টিকে। বড় দেওয়াল, টিভি, সোফা, লাগোয়া বাথরুম সব কিছু বাদ দিয়ে ওর চোখ বারবার রাইট সাইডের কিং সাইজ বেডের ওপর চলে যায়। ধ্রুব ভীষণ ক্যাজুয়ালভাবে পা ছড়িয়ে সোফার ওপরে বসে পড়ে। বৃষ্টি একদৃষ্টে বেডের দিকে তাকিয়ে আছে দেখে একটা ভ্রু হালকা তুলে বলে, তোমার কি আমার সাথে এক বিছানায় শুতে ভয় করছে? বৃষ্টি তৎক্ষণাৎ চোখ সরিয়ে নিয়ে অপ্রস্তুতভাবে বলে, ভয়? কিসের ভয়ের কি আছে? আমি কেন ভয় করতে যাব? ভয় তো তোমার পাওয়া উচিত। বৃষ্টির অপ্রস্তুত কথাবার্তায় ধ্রুব মনে মনে হেসে ওঠে। তাহলে চলো শুয়ে পড়া যাক। ধ্রুবর কথাটা এই মুহূর্তে বৃষ্টির কাছে কারাদণ্ড মনে হয়। বৃষ্টির দেওয়ালের দিকে মুখ করে বেডের একটা সাইডে এমনভাবে শোয় যে সামান্য এগোলেই নিচে পড়ে যাবে। বিছানার অপর প্রান্তের মুভমেন্টে বুঝতে পেরে ধ্রুবও শুয়ে পড়েছে। বৃষ্টি বেশ কিছুক্ষণ জোর করে চোখ বন্ধ করে শুয়েছিল। হঠাৎ ঘরের আলো বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে জোরে চেঁচিয়ে বলে, লাইট কেন অফ হয়ে গেল? ওর প্রশ্নে ধ্রুব বেশ অবাক হয়ে বলে, আমি তো জানতাম সবাই লাইট অফ করেই ঘুমায়। বৃষ্টি নিজেও বুঝতে পারেনি যে ও এতটা জোরে চেঁচিয়ে উঠবে। একটু থতমত খেয়ে বলে, না মানে পুরো অন্ধকারে আমি ঘুমাতে পারি না। ধ্রুব হাত বাড়িয়ে নাইট ল্যাম্পের সুইচ অন করতে করতে বলে, আশা করি আর অসুবিধা হবে না। আবার কিছু ভুলভাল বলার ভয়ে বৃষ্টি কোনো কথাই বলে না, মুখে হালকা একটা হুম আওয়াজ করে মাত্র। রাত্রে বৃষ্টির ভালো ঘুম হয় না, মাঝে মাঝে ঘুম ভেঙে সজাগ হয়ে যায়। শেষমেশ ভোরের দিকে গভীরভাবে ঘুমিয়ে যায়। একটা মৃদু মিউজিকে ওর ঘুমটা ভেঙে যায়। পাশ ফিরে দেখে বিছানা ফাঁকা। সারা রাত আড়ষ্টভাবে ঘুমানোর পর এতক্ষণ একটু শান্তিতে হাত পাগুলো ছড়িয়ে দেয়ও। আরও 5-7 মিনিট মতন ঘুমের রেস্টকে টেনে রেখে বিছানায় শুয়ে থাকার পর উঠে বসে। বেডরুম লাগোয়া পাশের বন্ধ ঘরটা থেকে মিউজিক ভেসে আসছে। এলোমেলো চুলগুলো হাত দিয়ে ঠিক করতে করতে পাশের ঘরটার দিকে এগিয়ে যায়ও। দরজাটা সামান্য ফাঁক করে উঁকি দিয়ে অবাক হয়ে যায়। এটাকে ঘর না বলে পার্সোনাল জিম বলাটা বোধহয় বেশি ঠিক হবে। ছোট রুমটার এক সাইডে একটা ওয়াক মেশিন আর একটা ছোটোখাটো সরঞ্জাম রয়েছে। ঘরের অন্য সাইডে একটা পুলবার 2 হাত দিয়ে ধরে শরীরটাকে ওপর নিচে ওঠানোর চেষ্টা করছে ধ্রুব। বৃষ্টির দিকে পেছন ফিরে থাকার জন্য ধ্রুব বৃষ্টিকে দেখতে পায় না। মিউজিক প্লেয়ারের তালে নিজের মনে এক্সারসাইজ করতে থাকে। ধ্রুব একটা ক্যাজুয়াল লোয়ার পরে আছে, শরীরের ওপরের অংশ অনাবৃত। 2 হাতের সাহায্যে পুলবারের রডটা ধরে শরীরটা শূন্যে ধরে রাখার জন্য হাতের প্রত্যেকটা পেশি স্পষ্টভাবে ফুটে ওঠে। এই প্রথম ধ্রুবর শরীরকে এভাবে দেখছে বৃষ্টি। ধ্রুবর পিঠে ফুটে ওঠে সূক্ষ্ম জলকণা, নয় ওর শ্বাস প্রশ্বাস বেরিয়ে। ধ্রুবর পিঠে ফুটে ওঠে শুষ্ক জলকণায় ওর শ্বাস প্রশ্বাস বেরিয়ে দেয়, ওর শ্বাস প্রশ্বাস বাড়িয়ে দেয়। নিঃশব্দে দরজা ধরে ধ্রুবকে দেখতে থাকে। হঠাৎ অন্য কারোর উপস্থিতি বুঝতে পেরে ধ্রুব পেছন দিকে তাকালেই বৃষ্টির সঙ্গে সঙ্গে দ্রুত দরজাটা বন্ধ করে বেডরুমে চলে আসে। কিছুক্ষণের মধ্যে ধ্রুব বেডরুমে আসে। কাঁধের তোয়ালে দিয়ে ঘাম মুছতে মুছতে বৃষ্টির দিকে অর্থপূর্ণভাবে তাকায়। ওর ঠোঁটের কোণে ফুটে ওঠা হাসিটা দেখে বৃষ্টির নিজেকে গালি দিতে ইচ্ছে করে। সুতপা আন্টি ধ্রুবর বাড়িতে 7-8 বছর ধরে রান্না করছে। বৃষ্টি নিজের বাড়িতে একা হাতে রান্নাবান্নার সব সামলাতো, কিন্তু এখানে রান্নাঘরের দিকে যাওয়া মাত্র সুতপা আন্টি আর ধ্রুবর বাবা একসাথে বাধা দিয়ে ওঠে। ওদের কথা অনুসারে এখন বৃষ্টির কাজ হলো খাওয়া আর ওদের সাথে গল্প করা। ওদের সঙ্গে কথা বলে বৃষ্টি যেটা বুঝতে পারে সেটা হলো ধ্রুবর ঘরে থাকা আর না থাকার মধ্যে খুব একটা পার্থক্য নেই। বাড়িতে থাকলে ও নাকি সবসময় নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকে। ধ্রুবর বাবার এই বাড়িতে কথা বলার সঙ্গী বলতে এতদিন সুতপা আন্টিই ছিল, তাই বৃষ্টিকে পেয়ে এরা দুজনেই ভীষণ খুশি। ধ্রুব নিজস্ব গাড়ি করে অফিসে আসার পর বৃষ্টির ভীষণ অস্বস্তি বোধ হয়। জয়া লিসাবাদে অফিসের কেউই ওদের বিয়ের ব্যাপারটা জানে না, তাই সবার চোখে প্রশ্ন আর বৃষ্টির প্রতি ঈর্ষা একসাথে ফুটে ওঠে। ধ্রুব অন্যদের অভিব্যক্তিকে তোয়াক্কা না করে ক্যাজুয়ালভাবে এগিয়ে যায়। অন্যদিকে বৃষ্টি এতগুলো সপ্রশ্ন দৃষ্টির সামনে কী করবে ভেবে পায় না।
হঠাৎ পাশ থেকে জয় এসে ওর হাতটা ধরে টেনে নিয়ে যেতে যেতে বলে, তুই এখানে দাঁড়িয়ে কেন? প্রজেক্ট রুমে চল। বৃষ্টির পাশে নেই দেখে ধ্রুব বৃষ্টির খোঁজে ফিরে আসছিল। হঠাৎ দূর থেকে জয়কে বৃষ্টির হাত ধরে যেতে দেখে ধ্রুব আর এগোয় না, দু হাতের মুঠো শক্ত করে আবার নিজের গন্তব্যের দিকে চলে যায়। বৃষ্টি চেয়ারে বসার পর ওর সামনে একটা চেয়ার টেনে নিয়ে জয় হাসি মুখে জিজ্ঞাসা করে, তারপর কেমন লাগছে নতুন জীবন? জয়ের মজার সুরে কথা বলার টানে বৃষ্টি এতক্ষণে অনেকটা স্বাভাবিক বোধ করে। দূর, আর বলিস না, এর থেকে মনে হয় জেলখানায় বন্দি থাকা ভালো। বৃষ্টিও মজা করে উত্তর দেয়। লিসা পাশ থেকে হেসে জয়ের উদ্দেশ্যে বলে, মিসেস রায়কে নিয়ে ইয়ার্কি মারা হচ্ছে জানলে ধ্রুব কিন্তু প্রজেক্ট বন্ধ করে দেবে। প্লিজ লিসা, তোমরা অন্তত আমাকে নিয়ে ইয়ার্কি মেরো না। আমার আর ধ্রুবর মধ্যে প্রেম টেম কিচ্ছু নেই। জয় চেয়ার ছেড়ে উঠে বলে, তার মানে তুই বলতে চাইছিস যে তুই চাইলেই এখন অন্য কারোর সাথে প্রেম করতে পারিস? বৃষ্টি অত শত না ভেবে ক্যাজুয়ালভাবে হাসতে হাসতে বলে, হ্যাঁ, না, প্রেম করার তো কোনো কারণ নেই। ওদের কথার মাঝে ধ্রুব কখন প্রজেক্ট রুমে এসে উপস্থিত হয়েছিল ওরা লক্ষ্যই করেনি। দরজার কাছে দাঁড়িয়ে ধ্রুব শব্দ করে হেসে উঠলে সবাই চমকে ওর দিকে তাকায়। এভাবে মুখের সামনে পরকীয় কথা বলো না বৃষ্টি। ধ্রুবর প্রত্যেকটা শব্দে যে তীব্র ঘৃণা লুকিয়ে আছে সেটা উপস্থিত প্রত্যেকে অনুভব করতে পারে। ধ্রুব, আমরা জাস্ট মজা করছিলাম। জয় ব্যাপারটা স্বাভাবিক করার জন্য বলে ওঠে। ধ্রুব হাত তুলে জয়কে থামিয়ে বলে, তোমরা যেভাবে মজা করছো তাতে হয়তো একদিন তোমরা সেক্স করার পরেও বলবে ইউ আর জাস্ট কিডিং। বৃষ্টি রেগে সঙ্গে সঙ্গে চিৎকার করে বলে, ন্যূনতম সভ্যতাটাও তুমি ভুলে গেছো ধ্রুব। যদি ভদ্রভাবে কথা বলতে না পারো তাহলে অন্তত চুপ থাকো। বৃষ্টির কথা শুনে ধ্রুব আবার পাগলের মতো হাসতে থাকে। তারপর হাসি থামিয়ে বলে, সরি, ভুলে গেছিলাম, আমি বাদে এখানে সবাই ভদ্রলোক। ইচ্ছে করে ভদ্র কথাটার ওপর জোর দেয়। এরপর চারজনে কেউই আর কোনো কথা বলে না, নিঃশব্দে সবাই নিজের কাজ করতে থাকে। ইতিমধ্যে ধ্রুবর বাড়িতে বৃষ্টির এক সপ্তাহ কেটে গেছে। ধ্রুবর বাবা আর সুতপা আন্টি দুজনের সাথে বৃষ্টির বেশ ভাব হয়ে গেছে, কিন্তু ধ্রুবর সাথে সম্পর্ক আরও খারাপ হয়েছে। অফিসের ওই ঘটনার পর থেকে ওরা দুজন একে অপরের সাথে কথা বলা প্রায় বন্ধ করে দিয়েছে। বৃষ্টি পুতুলের মতো ধ্রুবর সাথে গাড়িতে করে অফিসে যায় আর অফিস থেকে ফিরে আসে। রাস্তার দুজনের মধ্যে কোনো কথা হয় না। আরও বেশি কষ্ট পাওয়ার ভয়ে ও সবসময় চেষ্টা করে যতটা সম্ভব নিজেকে ধ্রুবর থেকে দূরে রাখার। অন্যদিকে বৃষ্টি যত বেশি নিজেকে গুটিয়ে নিয়েছে, ধ্রুবর সন্দেহ তত বেশি বেড়ে গেছে। প্রজেক্ট রুমে ওদের চারজনের সিটিং অ্যারেঞ্জমেন্টে বৃষ্টির পাশে জয়ের সিট ছিল। আজকে অফিসে গিয়ে বৃষ্টি দেখলো জয়ের সিট চেঞ্জ করে দেওয়া হয়েছে। এক সপ্তাহ ধরে এইরকম ছোটোখাটো অনেক কিছু ধ্রুব করে চলেছে, যেগুলো ভীষণ অসহ্যকর। জয় রেগে ধ্রুবকে বলে, আমার সিট হঠাৎ করে চেঞ্জ করার কারণ? কেন, বৃষ্টির পাশে বসতে না পারার জন্য খুব কষ্ট হচ্ছে? হ্যাঁ হয়েছে, কি করে নিবি তুই? ধ্রুব এগিয়ে গিয়ে জয়ের জামার কলার ধরে বলে। জয়ও ততটাই জোরে ধ্রুবর কলার চেপে ধরে। একটা কিছু হতে চলেছে ভেবে লিসা মনে মনে ভয় পেয়ে যায়। চোখের ইশারায় বৃষ্টিকে এদের থামানোর জন্য অনুরোধ করে। বৃষ্টি উঠে দাঁড়িয়ে দুজনকে দুই হাত দিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করতে করতে বলে, প্লিজ স্টপ দিস ননসেন্স। জয় চিৎকার করে বলে, আগে ধ্রুবকে বল এসব বোকা বোকা কাজগুলো করা বন্ধ করতে। ধ্রুবও চিৎকার করে বলে, তুই আগে আমাদের জীবনে ইন্টারফেয়ার করা বন্ধ কর। তুই না থাকলে বৃষ্টি আমার হতো। বৃষ্টির হাত ছাড়িয়ে জয় সামনে এগিয়ে গিয়ে চিৎকার করে বলে, তুই আমার আর বৃষ্টির জীবনে সমস্যা এনেছিস। জয় আর ধ্রুবর কথাবার্তা অন্যদিকে চলে যাচ্ছে দেখে বৃষ্টি চিৎকার করে বলে, প্লিজ স্টপ দিস। আমি কি দোকানে বিক্রি হওয়া জিনিস? আমারও একটা মন আছে। আমি আর সহ্য করতে পারছি না এসব। এর থেকে ভালো আমার মরে যাওয়া। বৃষ্টির কথায় জয় আর ধ্রুব দুজনেই চুপ করে যায়। বৃষ্টি কাঁদতে কাঁদতে ঘর থেকে বেরিয়ে যায়। সবাই বেশ কিছুক্ষণ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। ধ্রুব কাজের বাহানা দিয়ে নিজের কেবিনে চলে যায়। জয় বৃষ্টির কাছে যাচ্ছিল, কিন্তু লিসা ওকে বাধা দেয়। লিসা মাথা নেড়ে ওকে যেতে নিষেধ করে বলে, বৃষ্টিকে এখন একটু একা থাকতে দাও। ও তোমাদের দুজনের মাঝে হাঁপিয়ে উঠেছে, ওকে একটু শ্বাস নিতে দাও। জয় লিসার দিকে তাকিয়ে বলে, আচ্ছা লিসা, আমি কি খুব খারাপ? আমি কি বৃষ্টিকে কষ্ট দিচ্ছি? লিসা জয়ের হাতের ওপর একটা হাত আলতো করে রেখে হালকা হেসে বলে, এত ভেবো না জয়, ভালোবাসাটাই এরকম, যাকে ভালোবাসা হয় তার থেকে দূরে থাকাই যায় না। জয় কিছুটা আনমনাভাবে লিসাকে বলে। তুমি কখনো কাউকে ভালোবেসেছো লিসা? লিসা জয়ের প্রশ্নে মনে মনে চমকে ওঠে।
একটু চুপ থাকার পর জয়ের দিকে তাকিয়ে হালকা হেসে বলে, হ্যাঁ বেঁচেছি। আজকে বৃষ্টি দুপুর আগেই ঘরে ফিরে আসে। কিছুতেই নিজের মনকে শান্ত করতে পারে না ও। ঘর অন্ধকার করে অনেকক্ষণ শুয়ে থাকে। কতক্ষণ কেটে যায় খেয়াল নেই। অন্ধকারের মধ্যে উঠে বসে। আলো জ্বালতে ইচ্ছে করে না। চুলগুলোকে মাথার ওপর তুলে নিয়ে বাথরুমের শাওয়ারের নিচে গিয়ে দাঁড়ায়। ঠান্ডা জলের ধারা মনের ওপর যেন শান্তির প্রলেপ বুলিয়ে দিতে থাকে। ধ্রুব যখন বাড়িতে ঢোকে তখন অনেকটাই রাত হয়ে গেছে। নিজের মনে চলতে থাকা যুদ্ধে বারবার হেরে যেতে যেতে ওর নিজেকে খুব ক্লান্ত মনে হয়। বেডরুমটা অন্ধকার দেখেও আলো জ্বালাতে ইচ্ছে করে না। অন্ধকারের ভেতরেই ব্যাগটা এক সাইডে ছুঁড়ে ফেলে বিছানায় গায়ে এলিয়ে দেয়। বাথরুমে কলটা কে খুলে রেখে গেছে? বিরক্তভাবে স্বগক্তি করে ধ্রুব বাথরুমের ভেজানো দরজাটা ধাক্কা দিয়ে খুলে ভেতরে ঢুকে পড়ে। শাওয়ারের নিচে বৃষ্টিকে দেখে ও হতবাক হয়ে কি করবে ভেবে পায় না। অন্যদিকে বৃষ্টিও দরজার শব্দে চোখ খুলে ধ্রুবকে দেখে হতবাক হয়ে যায়। কয়েক মুহূর্ত একে অপরের দিকে তাকিয়ে থাকার পর বৃষ্টি দ্রুত হাত বাড়িয়ে তোয়ালেটা টেনে নিয়ে নিজের সামনে চেপে ধরে। ধ্রুব যেরকম হঠাৎ ঢুকেছিল তেমনি হঠাৎই ঝড়ের বেগে বেরিয়ে যায়। বাথরুমের দরজাটা টেনে ধরে দরজায় মাথা ঠেকিয়ে নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। এই মুহূর্তেও চোখের সামনে বৃষ্টির ভেজা শরীর ছাড়া আর কিছুই আসে না। হাতের মুঠো শক্ত করে কয়েক মুহূর্ত চুপ করে দাঁড়িয়ে থাকার পর আবার এক ধাক্কায় দরজাটা পুরো খুলে ভেতরে ঢুকে পড়ে। বৃষ্টি তখন একইভাবে তোয়ালেটা গায়ে জড়িয়ে দাঁড়িয়েছিল। ধ্রুব বৃষ্টিকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে দ্রুত এগিয়ে গিয়ে জড়িয়ে ধরে কিস করতে শুরু করে দেয়। বাথরুম থেকে বৃষ্টিকে কোলে নিয়ে যখন বিছানায় আসে, বৃষ্টির শরীর তখনও ভিজে। বৃষ্টির শরীরের প্রত্যেকটা জলকণা ধ্রুবর ঠোঁট শুষ্ক মাটির মতো শুষে নিতে থাকে। শুধু কি শরীর, নাকি শরীরের বাহানায় লুকিয়ে থাকা দুটো মনের চাহিদা, সেটা প্রশ্ন হয়েই থেকে যায়। বৃষ্টি আর ধ্রুব এগিয়ে চলে সেই আদিমতার দিকে যা শতাব্দীব্যাপী মানুষ করে এসেছে। বুকের ভেতর জমিয়ে রাখা ক্ষোভের পাহাড়কে কিছু মুহূর্তের জন্য ভুলে গিয়ে দ্রুত শরীর একসাথে মিশে যায়। গত রাতের ঘটনার জন্য ধ্রুব বৃষ্টিকে কি বলবে বুঝতে না পেরে শেষ পর্যন্ত ওই প্রসঙ্গে কোনো কথাই তোলে না। অন্যদিকে বৃষ্টিও ততটাই অপ্রস্তুত বোধ করে বিষয়টি এড়িয়ে যাওয়াই শ্রেয় বলে মনে করে। বৃষ্টি আর ধ্রুব আবার আগের মতো নর্মাল দিন শুরু করে। বাইরে থেকে দেখলে সব কিছু একই রকম লাগে, কিন্তু ভেতরে ভেতরে অনেক কিছু পরিবর্তন হতে থাকে। বহুদিন পর একটা মিষ্টি আনন্দের অনুভূতি সকলের অলক্ষ্যে ধ্রুবর ভেতরে ছড়িয়ে পড়তে থাকে। বাবা সুতপা আন্টির সাথে বৃষ্টির একটানা বকবকগুলো ধ্রুবর খুব ভালো লাগতে শুরু করে। অকারণেই বৃষ্টির সামনে বোকা বোকা কাজ করে ফেলে। গত 7-8 দিন ধরে ধ্রুবর এহনো ব্যবহারে বৃষ্টি অবাক হলেও মনে মনে বেশ খুশি হয়। ধ্রুব স্নান করতে গেছে দেখে একটা গানের কলি নিচু স্বরে গাইতে গাইতে বৃষ্টি ধ্রুবর অফিসের ব্যাগটা গোছাতে থাকে। হঠাৎ মেসেজ টোনের আওয়াজে নাইট ল্যাম্পের পাশে থাকা ধ্রুবর ফোনটার দিকে ওর চোখ যায়। লক স্ক্রিনের ওপরে সংক্ষিপ্ত মেসেজে ফুটে ওঠে, পার্সোনাল মেসেজ পড়া ঠিক নয় যেন বৃষ্টি ফোনটা হাতে নিয়ে মেসেজটা পড়ার চেষ্টা করে। লাস্ট টাইম ইট ওয়াজ অসাম, ওয়ানা হক আপ টু নাইট, সিমি। বৃষ্টির হাতে ফোনটা হালকা কেঁপে ওঠে। ধ্রুব বাথরুম থেকে বেরোনোর আগে দ্রুত ফোনটা আগের জায়গায় রেখে দেয়। এসব নিশ্চয়ই আমার সঙ্গে দেখা হবার আগে হয়েছে। সব কিছু না জেনে ওর ওপর রাগ করা ঠিক না। ও নিশ্চয়ই এখন আর এসব কিছুই করবে না। বৃষ্টি নিজের মনে কথাগুলো বলে বারবার নিজেকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে। ধ্রুব টিফিন খেতে বসে ফোনটা হাতে নিয়ে সিমির মেসেজটা দেখা মাত্র দ্রুত একবার বৃষ্টির দিকে তাকায়। যদিও এই মুহূর্তে অন্য কারোর সাথে ও দেখা করেনি, তবু এই মেসেজটা আসার পর ওর নিজেকে অপরাধী মনে হয়। দ্রুত মেসেজটা ডিলিট করতে গিয়েও থেমে যায়। মনে মনে ভাবে, আজকে সিমি মেসেজ করেছে, কালকে হয়তো অন্য কেউ করবে। পুরো ব্যাপারটা আমার বন্ধ করা দরকার। ফোনে থাকা হোকআপ এর সমস্ত অ্যাপসগুলো পরপর ডিলিট করে দেয়। অন্যদিকে ধ্রুবকে ফোনে ব্যস্ত দেখে বৃষ্টির মনে অজানা অভিমান জমতে থাকে। মুখ কালো করে বসে আছে দেখে জয় বৃষ্টির কাছে এসে বলে, কিরে, এত মন খারাপ কেন? চল সিনেমা দেখে আসি। বৃষ্টি ম্লান হেসে বলে, না রে, অফিস থেকে ফিরতে দেরি হলে ধ্রুব রাগ করবে। শুধু শুধু ঝামেলা ভালো লাগে না। তাহলে ফিরতে দেরি না হলে যাবি, তাই তো? বৃষ্টির সঙ্গে সঙ্গে বলে, তুই যদি অফিস অফ করার প্ল্যানে থাকিস, আমি কিন্তু নেই। অফ করতে কে বলেছে? আজকে আমাদের ফিল্ড ওয়ার্কে যাওয়ার কথা। লিসা একাই পুরোটা সামলে নিতে পারবে, আর ওই টাইমে আমাদের সিনেমা দেখাটাও হয়ে যাবে। আইডিয়াটা ঠিক আছে না? খুব বাজে আইডিয়া। কথাটা বলে বৃষ্টির কয়েকটা ফাইল নিয়ে বেরিয়ে যায়। ওই যাবি কি না বলে তো যা। জয় পেছন থেকে চিৎকার করে বলতে থাকে। বৃষ্টি ফাইলগুলো নিয়ে ধ্রুবর কেবিনের দিকে এগিয়ে যায়। ধ্রুব খুব ব্যস্তভাবে ফোনে কথা বলছিল।
বৃষ্টি কেবিনে আসলে ও সংক্ষেপে কথাটা শেষ করে ফোনটা রেখে ওর দিকে তাকায়। আজকে একবারও তুমি প্রেজেন্ট রুমে যাওনি, তাই ফাইলগুলো এখানেই এনে দিলাম। ধ্রুব উঠে দাঁড়িয়ে ফাইলগুলো নিতে নিতে বলে, বৃষ্টি, অ্যাকচুয়ালি আমার খুব ইম্পর্টেন্ট কাজ এসে গেছে। আমি এখনই মিটিংয়ের জন্য বেরিয়ে যাচ্ছি। তুমি আমার জন্য অপেক্ষা করো না, আমার ফিরতে রাত হতে পারে। রাত কথাটা শোনার পর বৃষ্টি চমকে ধ্রুবর দিকে তাকায়। ধ্রুবর ফোনে দেখা মেসেজটা ওর চোখের সামনে ভেসে ওঠে। অজানা কষ্টে বুকের ভেতরটা ভারী হয়ে ওঠে। আমাকেও ফিল্ড ওয়ার্কের জন্য বেরোতে হবে। নিজের কণ্ঠস্বর যতটা সম্ভব স্বাভাবিক রেখে বৃষ্টি বলে, ঠিক আছে, রাতে কিন্তু একসাথে ডিনার করব। বৃষ্টি ধ্রুবর কথার কোনো উত্তর না দিয়েই ওখান থেকে বেরিয়ে আসে। দ্রুত পায়ে হেঁটে প্রজেক্ট রুমে ঢুকে জয়কে বলে, চল সিনেমা দেখতে যাব। অ্যাক্রোপলিস মলের ভেতর একটা 3 স্টার রেস্টুরেন্টে ধ্রুব প্রায় 2 ঘন্টা ধরে মিস্টার বোসের সাথে মিটিং করে। মিটিং শেষ হলে মিস্টার বোসকে ওনার গাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়ার পর ঘড়ির দিকে তাকিয়ে দেখে সবে 6টা বাজে। কাজটা তাড়াতাড়ি মিটে গেছে ভেবে ধ্রুব বেশ খুশি হয়। বৃষ্টিকে বলেছে একসাথে ডিনার করবে, হাতে এখনও অনেকটা সময় আছে ভেবে আবার মলের ভেতর ফিরে আসে। লেডিস গার্মেন্টসের দোকানগুলোতে উদ্দেশ্যহীনভাবে ঘুরতে থাকে। অ্যাকচুয়ালি বৃষ্টির জন্য কিছু কিনতে ইচ্ছে করে, কিন্তু রুইগো ওকে বারবার বাধা দিতে থাকে। লিফটের দিকে এগোতে গিয়েও ধ্রুব থেমে যায়। ওকে পাশ কাটিয়ে জয় আর বৃষ্টি নিজেদের মধ্যে কথা বলতে বলতে লিফটের ভেতরে ঢুকে পড়ে। সাইডে দাঁড়িয়ে থেকে শুনতে পাই বৃষ্টি বলছে, সিনেমাটা কিন্তু দারুণ ছিল। অনেক দিন পর আমি এত ভালো সিনেমা দেখলাম। ধ্রুব হাতে সদ্য কেনা লেডিস পার্সের প্যাকেটটা এক সাইডে ছুঁড়ে ফেলে দিয়ে ওখান থেকে দ্রুত বেরিয়ে যায়। বৃষ্টি যখন বাড়ি ফেরে তখন ধ্রুব অলরেডি ঘরে পৌঁছে গেছে। ধ্রুবকে এই সময় ঘরে রেখে বৃষ্টি একটু অবাকি হয়। কেমন লাগলো সিনেমা? সিনেমাটা ভালো ছিল নাকি জোয়ের পাশে দেখার জন্য এত বেশি ভালো লেগেছে? ধ্রুবর কথাতে বৃষ্টি চমকে বলে, তুমি কি করে জানলে আমি সিনেমা দেখতে গিয়েছিলাম? অবাক হচ্ছ? চিন্তা নেই, তোমার সিক্রেট রোম্যান্সে আমি বাধা দিব না। এবার বৃষ্টি রেগে বলে, আমি এমন কিছু করিনি যে আমাকে চিন্তা করতে হবে। ধ্রুব এগিয়ে বৃষ্টির হাতের কবজিটা জোরে চেপে ধরে বলে, কি এমন আছে জোয়ের মধ্যে যেটা আমার মধ্যে নেই? ও কেমন করে তোমাকে আদর করে যেটা আমি করতে পারি না? বৃষ্টি ধ্রুবর হাতটা জোরে সরিয়ে দিয়ে চিৎকার করে বলে, আমাকে এত কিছু বলার আগে নিজের চরিত্রটা দিকে একবার ভালো করে তাকাও। তুমি নিজে কি করে বেড়াচ্ছ সেটা ভালো করে ভেবে দেখো। অন্তত আমাকে কেউ মেসেজ করে না, লাস্ট টাইম ইট ওয়াজ অসম লিখে। ধ্রুব বুঝতে পারে বৃষ্টি সকালের মেসেজটার কথা বলছে। বৃষ্টির কথা শুনে ও হাসতে থাকে। নিজের ভুল স্বীকার করার পরিবর্তে আবার রেগে গিয়ে শয়তানের মতো বলে, হ্যাঁ, আমি খারাপ, কিন্তু তোমার তো অবাক হওয়া উচিত না। আমি তো তোমার থেকেই শিখে নিয়েছি। আমার অনেক আগেই তুমি এসব শুরু করে দিয়েছিলা। আই জাস্ট ওয়ান্ডার হাউ ইউ কোড বি সো টাইট আফটার। ধ্রুবর মুখের কথা শেষ হওয়ার আগেই বৃষ্টি সজোর গালে একটা চড় বসিয়ে দেয়। ধ্রুব রায়, তুমি সমস্ত সীমা ছাড়িয়ে যাচ্ছ। তুমি আমার নামে যা ইচ্ছা তাই বলতে পারো না। এরপর আমি সত্যি করে জয়ের সাথে সব কিছু করব, আর সেটা আমার ইচ্ছের জন্য নয়, শুধুমাত্র প্রত্যেকদিন আমাকে দেওয়া অপবাদগুলো সত্যি করার জন্য। বৃষ্টি রেখে ধ্রুবর মুখের ওপর চিৎকার করে কথাগুলো বলার পর বেডরুম থেকে বেরিয়ে যায়। দরজার বাইরে বেরিয়ে এসে ওর চিৎকার করে কাঁদতে ইচ্ছে করে। মনে হয় সব কিছু ছেড়ে দিয়ে মায়ের কাছে ছুটে চলে যায়। মোবাইলে মায়ের নাম্বারটা ডায়াল করতে গিয়েও কী করে বলবে ভেবে না পেয়ে থেমে যায়। ওই দিনের পর প্রায় 10 দিন হয়ে গেছে। ধ্রুবকে বোঝানো অসম্ভব ভেবে বৃষ্টিও হাল ছেড়ে দিয়েছে। ওরা এখন প্রজেক্টরের কাজেও নিজেদের মধ্যে কথা বলে না। ধ্রুবর পরোয়া না করে বৃষ্টি নিজের মতো জয় আর লিসার সাথে মেলামেশা শুরু করে দিয়েছে। আজকে সানডে, অফিস ছুটি। ধ্রুবর বাবা বন্ধুর বাড়িতে বেড়াতে গিয়েছে, রাতে ফিরবে। ধ্রুব আর বৃষ্টির মধ্যে কথাবার্তা অফিসিয়ালি প্রায় বন্ধই বলা চলে। সকাল সকাল বৃষ্টিকে রেডি হয়ে বের হতে দেখে ধ্রুব আর থাকতে না পেরে জিজ্ঞাসা করে, কোথায় যাচ্ছ? জয়ের জন্মদিন। আবেগহীনভাবে সংক্ষিপ্ত উত্তর দেয়। ধ্রুব খুব ভালো করে জানে বৃষ্টির এরকম ব্যবহারের জন্য ও নিজেই দায়ী, কিন্তু এই কদিনে জয়ের সাথে বৃষ্টির এত বেশি মেশাটা ও কিছুতেই মেনে নিতে পারছে না। যেদিন মতন বৃষ্টির রাস্তা আটকে বলে, তুমি যেতে পারবে না। বৃষ্টির দুটো হাত বুকের কাছে ভাঁজ করে ওর দিকে তাকিয়ে কঠোরভাবে বলে, আমি অবশ্যই যাব। তুমি যদি যাও তাহলে বুঝবো তুমি ওকেই ভালোবাসো। তুমি কি বুঝবে সেটা তোমার ব্যাপার। তোমাকে ঠিক বোঝানোর চেষ্টা আমি অনেক আগেই ছেড়ে দিয়েছি। কথাটা বলে ধ্রুবকে পাশ কাটিয়ে বৃষ্টি বেরিয়ে যায়। জয়, বৃষ্টি আর লিসা টেবিলে বসেছিল। সবার হাতে এখনও কেকের ক্রিম লেগে আছে। বৃষ্টির চেয়ার থেকে উঠে হাত বাড়িয়ে বিরিয়ানির প্যাকেটটা নিতে গিয়েও বসে পড়ে। মাথাটা কেমন যেন হালকা হালকা মনে হয়। গত 2-3 দিন ধরে মাঝে মাঝে এরকম হচ্ছে।
এবার ওর মনের ভেতর অন্যরকম আশঙ্কা হতে শুরু করে। জয়ের ওখানে অল্প কিছু খেয়েও বেরিয়ে পড়ে মেডিকেল শপের দিকে। প্রেগনেন্সি কিট কিনে বৃষ্টি যখন ঘরে ফেরে তখন দুপুর গড়িয়ে প্রায় বিকেল। ধ্রুব ওকে দেখেও না দেখার মতো করে পাশ কাটিয়ে বলে, ধ্রুবর বাবা সেই রাতে বন্ধুর বাড়িতেই থেকে যায়। রাত্রে বৃষ্টি আর ধ্রুব কেউই কোনো খাবার খায় না। দুজনের মনের ভেতরে লড়াই চলতে থাকে, তবে সম্পূর্ণ ভিন্ন দুটো কারণে। পরের দিন সকালবেলা হাতে ধরা কিটটাতে পাশাপাশি দুটো লাল দাগ দেখার পর বৃষ্টির সিদ্ধারা বেয়ে আতঙ্কের ঠান্ডা স্রোত নেমে আসে। কী করবে ভেবে পায় না। বাথরুমের বেসিনটা দু হাতে চেপে ধরে সামনের আয়নায় দিকে তাকিয়ে থাকে অনেকক্ষণ। আনন্দ আর চিন্তা একসঙ্গে ওর মাথার ভেতরে ছুটে আসে। আমার বাচ্চার জন্য আমাকে সবকিছু ঠিক করতেই হবে। আলতো করে পেটের ওপর একটা হাত রেখে বৃষ্টি মনে মনে ভাবে, পুরনো সব রাগ, অভিমান, খারাপ লাগা সব কিছু ভুলে ধ্রুবর সাথে আবার নতুন করে জীবন শুরু করার কথা ভাবতে থাকে ও। বৃষ্টি ধ্রুবকে কিভাবে বলবে ভেবে পায় না। ধ্রুব এখনও বৃষ্টিকে সম্পূর্ণভাবে না দেখার ভান করে নিজের কাজ করছে। সকাল থেকে ইতিমধ্যে 2 ঘন্টা কেটে গেছে। ধ্রুব অফিসের জন্য প্রায় তৈরি হয়ে গেছে। রিস্ট ওয়াচটা পড়তে পড়তে সামনে থাকা আয়না দিয়ে বৃষ্টির দিকে তাকিয়ে বলে, যদি কিছু বলার থাকে তো তাড়াতাড়ি বলো। বৃষ্টি ইতস্ততভাবে ধ্রুবর কাছে এগিয়ে এসে ওর হাতটা আলতো করে ধরে বলে, ধ্রুব, আই এম প্রেগনেন্ট। ধ্রুব রিয়াকশন দিতে একটু সময় নাই। ঠোঁটের কোণটা হালকা তুলে একটু হাসির ভাব এনে বলে, কংগ্রাচুলেশন। আমাকে কেন বলছো? তোমার তো জয়কে জানানো উচিত। বৃষ্টি ডেসপারেটভাবে আবার ধ্রুবর হাত জড়িয়ে ধরে বলে, এইসব ভুলভাল কথা বাদ দাও ধ্রুব, আমাদের সন্তান পৃথিবীতে আসবে। আমরা কি সব ভুলে সব কিছু নতুন করে তৈরি করতে পারি না? ধ্রুবর মাথায় এখনও পর্যন্ত কালকের ঘটনায় ঘুরছে। ওর সামনে দিয়ে বেরিয়ে গিয়ে কাল বৃষ্টি প্রমাণ করে দিয়েছে যে বৃষ্টি জয়কেই ভালোবাসে। আমার আর তোমার মধ্যে নতুন করে শুরু করার কিছু নেই। 1 বছর পরে ডিভোর্সের উপর আমাদের দুজনের রাস্তা আলাদা। কথাগুলো বলে ধ্রুব জোরে বৃষ্টিকে সরিয়ে দিয়ে ঘর থেকে বেরিয়ে যায়। রাগে অন্ধ হয়ে থাকার জন্য ঘরের ভেতর থেকে বৃষ্টির চিৎকারটাও শুনতে পায় না। ধ্রুব গাড়ি নিয়ে অফিসের দিকে বেরিয়ে যায়। বৃষ্টি যখন দরজা খুলে সুতপা আন্টিকে ডাকে তখন বৃষ্টির মাথা থেকে রক্তের ধারা চোখ বেয়ে নিচের দিকে নেমে এসেছে। সুতপা আন্টি দৌড়ে এসে ওকে ধরা মাত্র বৃষ্টি জ্ঞান হারায়। বাবার কাছ থেকে খবরটা শোনা মাত্র ধ্রুব অফিস থেকে বেরিয়ে পড়ে। গাড়ি চালাতে চালাতে বারবার মনে হয় ও যে কী করে এত কেয়ারলেস হতে পারে। বৃষ্টি আমার সাথে সব কিছু ঠিক করতে চেয়েছিল, কিন্তু আমি তার পরিবর্তে ওকে কি দিলাম? আমি নিজের হাতে ওকে কষ্ট দিলাম। বৃষ্টি আমার কাছে ফিরে আসতে চেয়েছিল, আমি ওকে দূরে ঠেলে ফেলে দিলাম। ছি ছি। বৃষ্টিকে ঠেলে সরিয়ে দেওয়ার পর ও যে এতটা আঘাত লাগবে সেটা ধ্রুব স্বপ্নেও ভাবেনি। বাবার কাছ থেকে জানার পর ও বারবার নিজেকে দোষারোপ করতে থাকে। ধ্রুব যখন ঘরে পৌঁছায় ততক্ষণে ডাক্তার বৃষ্টিকে দেখে ওষুধ দিয়ে চলে গেছে। ধ্রুব ভেবেছিল প্রথমে গিয়ে আগে বৃষ্টির কাছে ক্ষমা চাইবে, কিন্তু বৃষ্টির চোখ বন্ধ করে শুয়ে আছে দেখে ওকে ডিস্টার্ব না করে পাশের ঘরে বাবার কাছে যায়। ধ্রুবর বাবা গম্ভীরভাবে চেয়ারে বসে আছে। ধ্রুবকে দেখে সামনে চেয়ারে বসার ইশারা করে ওর বাবা বলে, বৃষ্টি ডাক্তারকে বলেছে ও প্রেগনেন্ট। আমি জানি না তোমার আর বৃষ্টির মধ্যে কী সমস্যা। আমি বাড়ি ফেরার পর সুতপা আমাকে বলেছে যে ও শুনতে পেয়েছে তুমি নাকি বৃষ্টিকে বলেছ 1 বছর পর ওকে তুমি ডিভোর্স দিবে। তোমরা দুজন মিলে আমার সাথে কী ধরনের খেলা খেলেছ আমি জানি না। ধ্রুব কি উত্তর দেবে ভেবে পায় না। আজকে ও সবার কাছে দোষী। ধ্রুব চুপ থাকাকে সম্মতি ধরে নিয়ে দেখে ওর বাবা আবার বলে, তোমরা দুজন চাইলে ডিভোর্স করতেই পারো, কিন্তু নাতি বা নাতনি সে যাই হোক আমার কাছে থাকবে। ধ্রুব কিছু বলতে চায় কিন্তু বলার মতো শব্দ খুঁজে পায় না। বৃষ্টি চোখ বন্ধ করে শুয়েছিল। পাশের ঘর থেকে ধ্রুবর বাবার কথাগুলো ক্ষীণভাবে ওর ঘরে ভেসে আসছে। শেষ কথাটা শোনা মাত্র ওর সারা শরীর আতঙ্কে কাঁপতে থাকে। দ্রুত নিজের পেটের ওপর আলতো করে একটা হাত রেখে বলে, আমি কিছুতেই আমার সন্তানকে আমার থেকে দূরে হতে দেব না। বৃষ্টি দুর্বল শরীরে ধীরে ধীরে উঠে দাঁড়িয়ে হাতের কাছে যা পায় সেগুলো গুছিয়ে নেয়। তারপর অত্যন্ত সন্তর্পণে সবার অলক্ষ্যে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। পাশের ঘরে বসে থাকা ধ্রুব আর ওর বাবা যখন বুঝতে পারে ততক্ষণ অনেকটা সময় পেরিয়ে গেছে। বৃষ্টির পরিচিত মহলের ব্যাপারে ধ্রুব প্রায় কিছুই জানে না। ওর ধারণার ভেতর যে কটা জায়গা ছিল তার কোনোখানেই বৃষ্টি নেই। বৃষ্টির মায়ের দেখাশোনার দায়িত্বে থাকা নার্সদের ফোন করে জানতে সেখানেও কেউ আসেনি। বৃষ্টি বাড়ি থেকে বেরিয়ে গেছে সকালের দিকে। এখন সন্ধে পেরিয়ে প্রায় রাত্রি নামতে চলেছে। যদিও লিসার কাছে ফোন করে কোনো আশানুরূপ খবর পায়নি, তবু ধ্রুব গাড়ি নিয়ে জয়ের গেস্ট হাউসের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। ধ্রুবকে এইরকম উদ্ভ্রান্তের মতো আসতে দেখে জয় আর লিসা দুজনেই অবাক হয়ে যায়। বৃষ্টি যে সকাল থেকে কাউকে না জানিয়ে বেরিয়ে গেছে সেটা ওরা জানে না।
ধ্রুব যখন লিসাকে ফোন করে জিজ্ঞেস করেছিল, লিসা মনে করেছিল বৃষ্টি হয়তো গ্র্যাজুয়ালি কোথাও বাইরে বেরিয়েছে। ও ভেবেছিল যেহেতু ধ্রুবর একটা সন্দেহ করার প্রবণতা রয়েছে, তাই বৃষ্টি জয়ের কাছে এসেছে কিনা ধ্রুব জানতে চাইছে। ধ্রুব জয়কে কোনো রকম প্রশ্ন করার সুযোগ না দিয়েই ওর জামার কলার 2 হাত দিয়ে চেপে ধরে বলে, কোথায় লুকিয়ে রেখেছিস বৃষ্টিকে? তুই সব জানিস। সকাল থেকে এখন পর্যন্ত বৃষ্টি বাড়িতে ঢুকিনি। সত্যি করে বল, বৃষ্টি কোথায়? লিসা আর জয় দুজনেই ভীষণ অবাক হয়ে ধ্রুবর দিকে তাকায়। জয় সন্দেহের গলাতে বলে, আমি কেন বৃষ্টিকে লুকিয়ে রাখতে যাব? কি হয়েছে বৃষ্টির? কি করছিস তুই ওর সাথে? ধ্রুব এবার ভেঙে পড়ে। পাগলের মতো জয়ের হাতটা চেপে ধরে বলে, প্লিজ জয়, আমাকে সত্যি কথাটা বল। একবার বলে দে বৃষ্টি কোথায় আছে। আমি কথা দিচ্ছি আর কোনোদিনও ওর গায়ে হাত দেব না। জয় চমকে বলে, তুই বৃষ্টির গায়ে হাত তুলেছিস? আমি সত্যি বলছি, আমি বুঝতে পারিনি। আমি না বুঝে ওকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিলাম। প্লিজ প্লিজ আমাকে বল ও কোথায়। জয় ধ্রুবকে ধাক্কা দিয়ে দরজার বাইরে বের করে দিতে দিতে বলে, আমি যদি জানতাম তাহলে তোকে বলতাম না। তুই এখান থেকে বেরিয়ে যা, না হলে আমার হাত উঠে যাবে। ধ্রুব 2 হাত দিয়ে দরজাটা আটকে অপরাধীর সুরে বলে। বৃষ্টি প্রেগনেন্ট। জয় এতক্ষণ ধ্রুবকে দরজা থেকে ঠেলে বার করার চেষ্টা করছিল। ধ্রুবর কথাটা শোনার পরও থেমে যায়। আর প্রায় সঙ্গে সঙ্গে জয়ের মুষ্টিবদ্ধ হাত ধ্রুবর নাকের উপর এসে পড়ে। ঠিক কতগুলো ঘুষি ও ধ্রুবর মুখের উপর বসিয়েছে ওর খেয়াল নেই। যখন লিসা এসে ওকে সরিয়ে নিয়ে যায়, ধ্রুবর নাক থেকে তখন অলরেডি রক্ত বেরোতে আরম্ভ করে দিয়েছে। আধ ঘন্টা কেটে গেছে। ধ্রুব ঘরের এক করে একটা আইস প্যাক নাকের উপর চেপে দাঁড়িয়ে আছে। অন্য সাইডে জয় বুকের কাছে 2টো হাত ভাঁজ করে দাঁড়িয়ে আছে। নিশ্চুপ দুজন মানুষের মাঝখানে লিসা কী করবে ভেবে পায় না। জয় ফ্রিজ থেকে হুইস্কির বোতল বের করে ধ্রুবর দিকে তাকিয়ে জিজ্ঞেস করে। চলবে? ধ্রুব কোনো কথা না বলে নিঃশব্দে ওর দিকে তাকিয়ে যায়। দুজনে যত নেশা চড়তে থাকে তত বেশি ছোটবেলার কথা উঠে আসে। জয় দুঃখের সাথে হাসতে হাসতে চিৎকার করে বলে, আসলে আমি আর তুই দুজনেই বৃষ্টির জন্য ঠিক নয়। আমরা সারা জীবন খালি ওকে একে অপরের থেকে ছিনিয়ে নিতে চেয়েছি। ধ্রুব জয়কে বাধা দিয়ে বলে, না, আসলে আমি ঠিক না। আমি তোদের মাঝে এসেছি। আমি না থাকলে বৃষ্টি তোর সাথে খুব সুখে থাকতো। বৃষ্টি তো তোকে সেই স্কুল টাইম থেকেই ভালোবাসে। আমি তোদের মাঝখানে এসেছি। হঠাৎ জয়ের ভেতরে নিজের করা কাজের জন্য অপরাধবোধে চেপে বসে। ধ্রুব, আজকে তোকে একটা সত্যি কথা বলছি। জানি না তুই আমাকে কি ভাববি, কিন্তু তাও আমি বলবো। তুই নিশ্চয়ই স্কুলে আমার বাড়ির সেই পার্টির কথা ভুলে যাসনি। কথাটা শোনা মাত্র ধ্রুবর নেশার ঘর কেটে যায়। ধ্রুব চমকে ওঠা দৃষ্টি দেখে জয় হালকা হেসে আবার বলে, সেই রাতে তুই যেটা দেখেছিলি সেটা সত্যি নয়। ধ্রুব হাতের গ্লাসটা টেবিলের ওপর নামিয়ে রেখে বলে, মানে? নেশাতে জয়ের চোখ ইতিমধ্যে লাল হয়ে উঠেছে। হঠাৎই ও 2 হাতে মুখ ঢেকে কাঁদতে কাঁদতে বলে, আমি নিজেকে আটকাতে পারিনি সেই দিন। বৃষ্টি যখন আমাকে তুই ভেবে জড়িয়ে ধরেছিল, আমি সরে যেতে পারিনি। ওকে কিস করার লোভ সামলাতে পারিনি সেদিন। ভেবেছিলাম তুই ওর জীবন থেকে সরে গেলে বৃষ্টি বোধ হয় আমার হয়ে যাবে। কিন্তু আমি ভুল ছিলাম। আমি বুঝতে পারিনি জোর করে ভালোবাসা পাওয়া যায় না। ধ্রুব সজোরে সামনে টেবিলের ওপর হাত দিয়ে একটা ঘুষি বসিয়ে চিৎকার করে বলে, তুই কি করে এটা করতে পারলি? শুধুমাত্র তোর জন্য বৃষ্টির সাথে আমি এত বাজে ব্যবহার করেছি। তোর জন্য আজকে বৃষ্টির চোখে আমি খারাপ হয়ে গেছি। তোর জন্য আমি ওর গায়ে হাত তুলেছি। জয় এবার মুখ থেকে হাত সরিয়ে ধ্রুবর দিকে তাকিয়ে জোরে জোরে আসতে থাকে। ওর হাসি যেন থামতেই চায় না। অনেক কষ্টে জোর করে হাসি থামিয়ে বলে, নিজের কাজের জন্য অনেক দোষ দেওয়া এবার অন্তত বন্ধ কর। বৃষ্টি যদি তোর থেকে দূরে সরে যায় তার একমাত্র কারণ তুই। বৃষ্টি যদি তোর থেকে কষ্ট পায় তারও একমাত্র কারণ তুই। সেই দিন যদি কাপুরুষের মতন পালিয়ে না গিয়ে বৃষ্টির কাছে সব কথা বলতিস, তাহলে এই দিনটাই আসতো না। আসলে তোর ইগো তোকে সত্যিটাকে কখনো দেখতেই দেয়নি। তুই চলে যাওয়ার পর বৃষ্টির সাথে কি কি হয়েছে কখনো জানার চেষ্টা করেছিস? বৃষ্টি একা মায়ের সাথে কেন কলকাতায় এলো তার কারণ জেনেছিস? বৃষ্টির বাবা দিব্যাংশু চৌধুরীর ভয়ে যখন বৃষ্টি পালাতে বাধ্য হয়েছিল তখন কোথায় ছিলিস তুই? আমি প্রত্যেকটা মুহূর্তে বৃষ্টির পাশে থাকার চেষ্টা করেছি, কিন্তু দুর্ভাগ্য এটাই যে বৃষ্টি আমাকে ওর পাশে চায়নি। বৃষ্টি যে ছেলেটাকে পাশে চেয়েছিল তার ইগো এতটাই বেশি ছিল যে সে সব কিছু দেখেও দেখতে পায়নি।
বৃষ্টির কষ্টের জন্য একমাত্র তুই নিজে দায়ী। জয়ের কথাগুলো ধ্রুব শরীরে যেন আগুনের তীরের মতো স্পর্শ করে। প্রত্যেকটা কথা চামড়া ভেদ করে বুকের ভেতরে গেঁথে যায়। এতদিন যে পৃথিবীতেও বেঁচে ছিল সেটা আজ পুরোটাই মিথ্যে বলে মনে হয়। ধ্রুব জয়ের দিকে চোখ তুলে তাকানোর সাহসটুকু পায় না। ওর মনে হয় সবাই যেন ওর দিকে আঙুল তুলে হাসছে। ও দ্রুত বেগে জয়ের বাড়ি থেকে বেরিয়ে যায়। অন্যদিকে ধ্রুব বেরিয়ে যাওয়ার পর জয়ও ভেঙে পড়ে। এতক্ষণ পর্যন্ত ঘরের এক কোণে চুপ করে দাঁড়িয়ে থাকা লিসাকে দু হাতে চেপে ধরে বলে, আমার কথাগুলো শোনার পর আমাকে খুব স্বার্থপর মনে হচ্ছে, তাই না? আমাকে ঘৃণা করতে ইচ্ছে ঘটছে নিশ্চয়ই। লিসা জয়কে দু হাতে ধরে শান্ত করতে করতে বলে, তুমি আমার দেখা মানুষদের মধ্যে সবার থেকে বেশি ভালো। জয় মাথার উপরে সিলিংয়ের দিকে তাকিয়ে চিৎকার করে বলে, আজকে আমি ভাগ্যকে মেনে নিয়েছি। এতদিন যেভাবেই হোক বৃষ্টিকে নিজের বানাতে চেয়েছিলাম। আজকে আমি বুঝে গেছি যে বৃষ্টি কোনোদিন আমার ছিল না। আমি আলোর মতো ওর পিছে ঘুরে বেরিয়েছি। আজকে ধ্রুবকে সব সত্যি বলে নিজেকে অনেক হালকা লাগছে। এতদিন আমি এই কথাগুলো বলিনি শুধুমাত্র বৃষ্টিকে পাওয়ার জন্য, কিন্তু আজ বুঝে গেছি জোর করে কাউকে বন্ধনে আটকে রাখা যায় না। সত্যি আমি কত বোকা ছিলাম। আজ থেকে আমি বৃষ্টিকে বন্ধনমুক্ত করলাম। শেষ কথাটা বলার সময় জয় দুই হাত দিয়ে মাথাটা চেপে ধরে। লিসা জয়কে চেপে ধরে বলে, তুমি চুপ করো জয়, একটু শান্ত হও। লিসার কথাগুলো জয় শুনেও শুনতে পায় না। লিসার বন্ধন থেকে মুক্ত হবার চেষ্টা করতে করতে বারবার চিৎকার করে বলতে থাকে, বৃষ্টি, আজ থেকে তুমি মুক্ত। জয়ের এরকম ব্যবহার দেখে লিসা আর নিজেকে সামলাতে পারে না। জয়কে জড়িয়ে ও ঠোঁটে নিজের ঠোঁট দুটো চেপে ধরে। নেশার ঘরে থাকা জয় লিসাকে জড়িয়ে ধরে চুম্বনকে আরো গভীর করে তোলে। ধ্রুব দ্রুত গাড়ি চালিয়ে বাড়িতে এসে পৌঁছায়। ধ্রুবকে দেখে ওর বাবা উৎকণ্ঠিতভাবে এগিয়ে এসে জিজ্ঞাসা করে, বৃষ্টির কোনো খোঁজ পেলে? ধ্রুব কোনো কথা না বলে হঠাৎ করে এগিয়ে গিয়ে বাবা দুপা জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে দেয়। ধ্রুবর এরকম ব্যবহারে ওর বাবা ভয় পেয়ে যায়। কি হয়েছে? বৃষ্টির কি কিছু হয়েছে নাকি? ধ্রুব সঙ্গে সঙ্গে মাথা নেড়ে না জানিয়ে কাঁদতে কাঁদতে বলে, বৃষ্টি আর কখনো আমার কাছে আসবে না বাবা। তুমি জানো না আমি বৃষ্টির সাথে কত বড় অন্যায় করেছি। ও তাও আমাকে ক্ষমা করতে চেয়েছিল। আমি নিজের হাতে সেই সুযোগও নষ্ট করে দিয়েছি। তুমি জানো না বাবা, আমি স্কুল থেকে এখন পর্যন্ত ওকে কতটা কষ্ট দিয়েছি। আমি এতদিন ভাবতাম আমি ওকে খুব ভালোবেসেছিলাম, কিন্তু যে ভালোবাসাতে ভালোবাসা মানুষটাকে এত কষ্ট পেতে হয় সেই ভালোবাসাকে আজ আমি ধিক্কার জানাই। আমি আসলে স্বার্থপরের মতো ভালোবেসেছি। বাবা, আমি এখন কোথায় খুঁজবো ওকে? আমি কোন মুখ নিয়ে ওর সামনে গিয়ে দাঁড়াবো? ধ্রুবর বাবা দুই হাত দিয়ে ধ্রুবকে ওপরে তুলে ধরে বলে, আমি জানি না তুমি কি ভুল করেছ, কিন্তু তোমার কথার ধরন শুনে মনে হচ্ছে যে বড় একটা ভুল। তোমার ভুলের জন্যে বৃষ্টি তোমাকে কি শাস্তি দিবে, হয়তোবা বৃষ্টি তোমাকে কোনোদিনও ক্ষমা করবে কি না এটাও আমার জানা নেই। আমি এতটুকু জানি যে আমার ছেলে নিজের ভুল থেকে পালিয়ে যাওয়ার ছেলে না। তুমি যদি ভুল করে থাকো তাহলে সেটার সম্মুখীন হতেই হবে তোমাকে। এই মুহূর্তে বৃষ্টিকে খুঁজে বার করাটা তোমার প্রথম কাজ হওয়া উচিত। না জানি কোথায় রয়েছে মেয়েটা। শেষ কথাতে ধ্রুবর বাবার গলাতে উদ্বেগ স্পষ্টভাবে ফুটে ওঠে। ধ্রুব বাবার কথাগুলো শোনার পর সঙ্গে সঙ্গে চোখের জল মুছে বলে, তুমি ঠিক বলছো বাবা। আমাকে যত তাড়াতাড়ি সম্ভব আগে বৃষ্টিকে খুঁজে বের করতে হবে। থানাতে রিপোর্ট করার উদ্দেশ্যে ধ্রুব দ্রুত ঘর থেকে বেরিয়ে যায়। সকালবেলা ঘুম ভাঙার পর বিছানায় লিসাকে দেখে জয় আঁতকে ওঠে। এক বিছানায় পাশাপাশি পোশাকহীন দুজনের শুয়ে থাকা একটাই সিদ্ধান্তে নিয়ে যায়। অত্যন্ত সন্তর্পণে লিসার ঘুম না ভাঙিয়ে ঘর থেকে বেরিয়ে আসে জয়। বেশ কিছুক্ষণ পর লিসা যখন ড্রয়িং রুমে আসে, জয় কি বলবে ভেবে পায় না। ভেতরে ভেতরে লিসাও অকওয়ার্ড ফিল করে, কিন্তু বাইরে যতটা সম্ভব স্বাভাবিক থাকার চেষ্টা করে। ব্রেকফাস্টের টেবিলে বেশ কিছুক্ষণ মাথা নিচু করে বসে থাকার পর জয় বলে, আই অ্যাম সরি লিসা, কাল এতটাই নেশার ঘরে ছিলাম যে কি করেছি কিছু বুঝতে পারিনি। অনেক বড় অন্যায় করে ফেলেছি। আমি পার্সোনালি তোমার বয়ফ্রেন্ডকে সব বুঝিয়ে বলবো। তুমি প্লিজ আমাকে খারাপ ভেবো না। জয়কে এতটা অপরাধবোধে ডুবে যেতে দেখে লিসা উঠে জয়ের দিকে এগিয়ে আসে। জয়ের কাঁধের ওপর একটা হাত রেখে বলে, তুমি কিচ্ছু ভুল করনি জয়, আমার ইচ্ছের বিরুদ্ধে কিছুই হয়নি। এবার জয় খানিকটা অবাক হয়ে লিসার দিকে তাকিয়ে বলে, কিন্তু তোমার তো বয়ফ্রেন্ড আছে। আমি একবারও বলিনি আমার বয়ফ্রেন্ড আছে। আমি আমার ভালোবাসার কথা বলেছি।
অপরজনে যে আমাকে ভালোবেসেছে সেটা আমি একবারও বলিনি। এবার অজানা আশঙ্কায় জয়ের ভয় করতে শুরু করে। ধীরে ধীরে মাথা তুলে লিসার দিকে তাকিয়ে বলে, প্লিজ ডোন্ট কল মি দ্যাট ইউ লাভ মি। লিসা জয়ের দিকে তাকিয়ে হালকা হেসে বলে, ডোন্ট বি প্যানিক। আমি কখনোই তোমাকে জোর করে ভালোবাসার জন্য প্রেশার দিব না। আমার ফিলিংসটা সম্পূর্ণ ব্যক্তিগত, তুমি এটা নিয়ে চিন্তা করো না। কিন্তু লিসা, কোনো কিন্তু নয়, অনেক দেরি হয়ে গেছে, চলো তাড়াতাড়ি রেডি হতে হবে। বৃষ্টির কোনো খোঁজ পাওয়া গেল কিনা জানতে হবে তো। বৃষ্টির প্রসঙ্গ ওঠাতে জয়ের কাল রাতে বলা কথাগুলো মনে পড়ে যায়। ও লিসার দিকে তাকিয়ে বলে, কাল রাতে আমার কথাগুলো শুনে আমাকে খুব খারাপ মনে হয়েছে, তাই না? লিসা টেবিল থেকে পেটগুলো সরাতে যাচ্ছিল। জয়ের কথা শুনে কাজ থামিয়ে ওর দিকে তাকিয়ে বলে, কালকে আমি একটা নতুন জয়কে জেনেছি, যে নিঃস্বার্থভাবে বৃষ্টি নামের একটি মেয়েকে ভালোবেসে গেছে। কালকের পর আমার চোখে তোমার সম্মান আরও তোমার প্রতি ভালোবাসা দুটোই বেড়ে গেছে। জয়ের পর আর কোনো কথা বলতে পারে না। এক সপ্তাহ কেটে গেছে। ধ্রুব এখনো পর্যন্ত বৃষ্টির কোনো খোঁজ পায়নি। একটা করে দিন কাটছে, আর ধ্রুব যেন ভেতরে ভেতরে আরও বেশি মৃত হয়ে উঠেছে। পুলিশের পাশাপাশি প্রাইভেট ইনভেস্টিগেটরও এখনো পর্যন্ত বৃষ্টির কোনো হদিশ দিতে পারেনি। আজ অফিস থেকে বাড়ি না গিয়ে ধ্রুব বৃষ্টির মায়ের কাছে যায়। একটা অচেনা ছেলেকে হঠাৎ করে বৃষ্টির মা দেখে বেশ অবাক হয়। ধ্রুব নিজের পরিচয় দিয়ে বলে, আমি বৃষ্টির স্কুল ফ্রেন্ড, অনেক দিন দেখা হয়নি, জানতে পারলাম ও এখানে থাকে তাই দেখা করতে এলাম। বৃষ্টির মা ব্যস্ত হয়ে বলে, কিন্তু বৃষ্টি তো অফিসের কাজে হায়দ্রাবাদে আছে, তোমাকে জানায়নি সেটা? ধ্রুব আসলে বৃষ্টির মায়ের সাথে দেখা করতে এসেছিল। এই মুহূর্তে কি বলবে বুঝতে পারে না। ধ্রুবর ইতস্তত ভাব দেখে বৃষ্টির মা এবার একটু সন্দেহের সাথে বলে, সত্যি করে বলো তো, তুমি কে? আমার মনে হয় না তুমি শুধু স্কুল ফ্রেন্ড। এখানে কেন এসেছো? ধ্রুব প্রথম থেকে শেষ পর্যন্ত সবটা বলার পর মাথা নিচু করে বলে, আমি আপনার কাছে শাস্তি পেতে এসেছি। সব শুনে বৃষ্টির মায়ের চোখে জল এসে যায়। তীক্ষ্ণ দৃষ্টিতে ধ্রুবর দিকে তাকিয়ে বলে, তোমাকে শাস্তি দেওয়ার আমি কেউ না। তুমি আমার মেয়ের সাথে যা করেছো তার জন্য আমি কোনোদিনও তোমায় ক্ষমা করতে পারবো না। পারলে বৃষ্টিকে এই মুহূর্তে আমার কাছে এনে দাও। ধ্রুব নিজের চোখের জল মুছে বলে, আমি জানি আপনি কোনোদিন আমায় ক্ষমা করবেন না। কথা দিচ্ছি বৃষ্টি যেখানেই থাকুক আমি ওকে খুঁজে বার করবই। হঠাৎ ধ্রুবর ফোনটা বেজে ওঠে। প্রাইভেট ইনভেস্টিগেটরের নাম্বার দেখে দ্রুত ফোনটা কানে নেয়। ও প্রান্তের কথাগুলো শোনার পর ধ্রুবর হৃদস্পন্দন উত্তেজনায় চঞ্চল হয়ে ওঠে। ফোনটা কান থেকে নামিয়ে বৃষ্টির মায়ের উদ্দেশ্যে বলে, আমি বৃষ্টির খোঁজ পেয়ে গেছি, কথা দিচ্ছি আর আমার জন্য বৃষ্টি কোনো কষ্ট পাবে না। বৃষ্টির মা বেশ কিছুক্ষণ চুপ করে থাকার পর কঠোরভাবে বলে, যদি কোনোদিনও বৃষ্টি তোমায় ক্ষমা করে তবে জানবে সেদিন আমিও তোমাকে ক্ষমা করে দিয়েছি। বৃষ্টির দমদমের কাছে একটা ছোট ভাড়া বাড়িতে নিজের পছন্দ মতো কিছু চারাগাছ নিয়ে একটা ছোটোখাটো নার্সারি তৈরি করেছে। ধ্রুবর গাড়িটা ওর নার্সারির সামনে এসে থামতেই দেখে বৃষ্টি খুব একটা অবাক হয় না। ও জানতো আজ নয়তো কাল ধ্রুব অবশ্যই আসবে। এতদিন পর্যন্ত মোবাইল বন্ধ রেখে এবং যতটা সম্ভব নিজেকে গৃহবন্দী রেখে ও শুধুমাত্র বিষয়টা দেরি করানোর চেষ্টা করেছিল। ধ্রুব গাড়ি থেকে নেমে বৃষ্টির সামনে এসে দাঁড়ায়। বৃষ্টি অপরিচিতের মতো বলে, দোকান এখন বন্ধ হয়ে গেছে, দরকার লাগলে কালকে আসবেন। আশেপাশে চারা গাছগুলোর দিকে তাকিয়ে ধ্রুব বুঝতে পারে বৃষ্টি কি বলতে চাইছে। বৃষ্টির দিকে আরও কয়েক পা এগিয়ে গিয়ে ধ্রুব বলে, ঘরে চলো বৃষ্টি, দরকার হলে তুমি আমার মুখটাও দেখো না, কিন্তু এখানে এভাবে থেকে নিজেকে কষ্ট দিও না, আমার ভুলের জন্য নিজেকে শাস্তি দিও না। ধ্রুবর গলা ধরে আসে। বৃষ্টি দৃঢ়ভাবে ধ্রুবর দিকে তাকিয়ে বলে, আপনি ভুল করছেন ধ্রুব রায়। আপনি যে বৃষ্টির কথা বলছেন সে এখন বদলে গেছে। এখন এটাই আমার থাকার জায়গা। ঠিক আছে, তুমি যদি এখানে থাকো তাহলে আমিও এখানে থাকবো। ধ্রুব নাছরমান্তার মতো বলে, ধ্রুব, তোমার আর আমার রাস্তা এখন আলাদা। এটা তুমি যত তাড়াতাড়ি বুঝতে পারবে তোমার জন্য তত ভালো হবে। ধ্রুব ডেসপারেটভাবে বৃষ্টির দিকে আরও খানিকটা এগিয়ে গিয়ে বলে, আমার সঙ্গে তোমাকে থাকতে হবে না, তোমার মাকে আমি সব বলে দিয়েছি, তুমি অন্তত তোমার মায়ের কাছে ফিরে যাও। এবার বৃষ্টি একটু চুপ করে যায়। মা সব কিছু জেনে গেছে শুনে ওর কান্না পেয়ে যায়। কিছু মুহূর্ত পর নিজেকে সামলে নিয়ে আগের মতোই দৃঢ়ভাবে বলে,
যতদিন পর্যন্ত না আমার সন্তানের জন্ম হচ্ছে ততদিন এটাই আমার জায়গা। এই পরিস্থিতি আমি তৈরি করেছি, তাই এর সাথে লড়াইটাও আমি একাই করতে চাই। কিন্তু আমি তোমাকে একা একা এভাবে থাকতে দিতে পারবো না। সেটা তোমার সমস্যা, আমার না। আমাকে যত ইচ্ছা গালাগালি দিও, তবুও আমি আসবো। বৃষ্টি কোনো উত্তর না দিয়ে ধ্রুবর মুখের ওপর দরজাটা বন্ধ করে দেয়। ধ্রুব যখন বুঝতে পারে যে বৃষ্টি কোনো কথাই শুনবে না, তখন শেষ পর্যন্ত বলে। ধ্রুব পরের দিন অফিসে পৌঁছে প্রথমেই প্রজেক্ট রুমের দিকে যায়। সেদিনের ঘটনার পর বাহ্যিকভাবে জয় আর লিসা একে অপরের সাথে নর্মালি মেশার চেষ্টা করলেও ভেতরে ভেতরে দুজনেই অকওয়ার্ড ফিল করে। এই মুহূর্তে ফাইল এক্সচেঞ্জের সময় লিসার সাথে সামান্য হাতের স্পর্শেও জয়ের অস্বস্তি বোধ হয়। ধ্রুবকে দ্রুত পায়ে প্রজেক্ট রুমে ঢুকতে দেখে জয় চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায়। এলোমেলো মাথার চুল, বসে যাওয়া চোখ মুখ, সব কিছু মিলিয়ে মনে হয় সারা রাত বোধ হয় একটুও ঘুম হয়নি। ধ্রুব এগিয়ে এসে জয়ের হাতটা ধরে ডেসপারেটভাবে বলে, আমি বৃষ্টির খোঁজ পেয়েছি, তুই প্লিজ বৃষ্টিকে একটু বোঝা। ও কিছুতেই বাড়ি ফিরে আসতে চাইছে না। ও যদি আমার সাথে না থাকে তাও ঠিক আছে, যদি তোর সাথে থাকতে চায় তাহলে আমি বাধা দিব না। ওর এই অবস্থায় একা থাকাটা আমি কিছুতেই মেনে নিতে পারছি না। বৃষ্টির খোঁজ পাওয়া গেছে শুনে জয় মনে মনে একটা স্বস্তির নিঃশ্বাস ছাড়ে। ধ্রুবর থেকে হাতটা ছাড়িয়ে নিয়ে বলে, আজ অবধি বৃষ্টিকে আমি কোনো ব্যাপারে জোর করিনি, আর ভবিষ্যতেও করব না। তবে বৃষ্টির সাথে দেখা করতে অবশ্যই যাব। অফিস না করে ধ্রুব, জয় আর লিসা বৃষ্টির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। জয় বৃষ্টির ঘরের ভেতরে রয়েছে, অন্যদিকে লিসা আর ধ্রুব বাইরে গাড়ির সামনে দাঁড়িয়ে আছে। আশেপাশে চারা গাছগুলো দেখতে দেখতে জয় বৃষ্টিকে বলে, তাহলে এতদিনে তোমার গাছের স্বপ্ন পূরণ হলো? বৃষ্টি খুব ভালো করে জানে জয় কেন এসেছে। জয়ের আলাপি কথাতে গুরুত্ব না দিয়ে ও বলে, তুই যদি আমাকে এখান থেকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য আসিস তাহলে আমি আগে থেকেই না বলে দিচ্ছি। বৃষ্টি কোনোরকম আপোষ না করে মূল কথাতে চলে গেছে দেখে জয় বলে, আমাকে এতদিনে এই চিনলি? তোর ইচ্ছার বিরুদ্ধে আমি কখনোই কোনো কাজ করতে বলবো না, কিন্তু এটাও তো ঠিক, এভাবে একা একা কতদিন থাকা যায়? জয়, আসলে মানুষ দুর্বল হয় মনের জন্য। আশেপাশে এত মানুষ রয়েছে, নিজেকে একা ভাবার তো কোনো কারণই নেই। জয় এবার একটু আবেগপ্রবণ হয়ে পড়ে। বৃষ্টির মুখোমুখি একটা চেয়ারে বসে বলে, বৃষ্টি, এতদিন আমি তোর বন্ধু হয়ে থেকেছি, কিন্তু মনে মনে সবসময় ভেবেছি একদিন নিশ্চয়ই তুই আমার ভালোবাসাকে বুঝবি। বারবার চেষ্টা করেছি কি করলে তোর মনে আমার প্রতি ফিলিংস আসবে জানতে। যখন তুই দিল্লি থেকে চলে গিয়েছিলি তখন পাগলের মতো তোকে খুঁজেছি। প্রত্যেকটা মুহূর্তে ধ্রুবকে হিংসে করেছি নিজের প্রতিযোগী ভেবে। এত বছর পর যখন আবার তোর সাথে দেখা হলো তখন ভেবেছিলাম হয়তো ভাগ্য এতদিনে সদয় হয়েছে। জয় একটু থামে। জয়ের কথাগুলো শুনে বৃষ্টিকে উত্তর দেবে খুঁজে পায় না। সামনে গিয়ে জয়ের হাতটা ধরে বলে, জয়, তুই তো জানিস। জয় দ্রুত কয়েকবার চোখের পলক ফেলে। বেরিয়ে আসতে চাওয়া জলকে চোখের মধ্যেই আটকে নেয়। একটু দূরে সরে গিয়ে মুখে হালকা হাসি টেনে বৃষ্টিকে আশ্বস্ত করে বলে, আমি জানি এতদিনে বুঝে গেছি জোর করে আর যাই হোক ভালোবাসা পাওয়া যায় না। আমার কথাগুলো শুনে দুঃখ পাস না। এই মুহূর্তে তোর নিজের কথাটা আগে ভাবা উচিত। ওই ধ্রুবর কাছে ফিরে যেতে চাস না, কিন্তু তুই তো আমার সাথে দিল্লিতে যেতেই পারিস। আমি কথা দিচ্ছি কোনোদিনও তোর কাছের বন্ধুর থেকে বেশি অধিকার চাইব না। ওখানে আমাদের সাথে লিসাও থাকবে, আমরা সবাই খুব আনন্দে থাকতে পারবো। প্লিজ তুই না করিস না। বাচ্চাদের মতো কথা বলা বন্ধ কর জয়। আমি নয়, তুই বাচ্চাদের মতো করছিস। অন্তত এই টাইমে আমাকে পাশে থাকতে দে। কে বললো তুই আমার পাশে নেই? দুর্ভাগ্য তো আমার। আই এম সো সরি। আমি তোর ভালোবাসাকে কোনো দিন মর্যাদা দিতে পারি না। আমার জন্য তোকে কষ্ট পেতে দেখে প্রত্যেকটা সময় আমি অপরাধ বোধে ডুবে গিয়েছি। আমাকে আর ঋণী করিস না প্লিজ। বৃষ্টির চোখে ফুটে ওঠা জলের আভাস দেখে জয়ের চোখ আবার আর্দ্র হয়ে ওঠে। বৃষ্টির কাছে এগিয়ে গিয়ে ও দুটো হাত ধরে বলে, বৃষ্টি, আমি এতবার তোকে আমার মনের কথা বলেছি, একবারের জন্য কি তোর আমাকে ভালো লাগেনি? কোনো এক মুহূর্তে কি আমাকে ভালোবাসতে ইচ্ছে করেনি? কোনো দিনও কি আমাকে বন্ধুর থেকে বেশি কিছু মনে হয়নি? জয় আর চোখের জল আটকাতে পারে না। বৃষ্টির হাত চেপে ধরে কাঁদতে থাকে। বৃষ্টি ধীরে ধীরে ওর দুটো হাত ছাড়িয়ে জয়ের মুখটা দু হাতে নিয়ে জড়িয়ে ধরে। জয় ঠোঁটে যখন নিজের ঠোঁট চেপে ধরে তখন বৃষ্টির চোখেও জল। ধ্রুব আর চোখে জল আটকাতে পারে না। বৃষ্টির হাত চেপে ধরে কাঁদতে থাকে।
বৃষ্টি ধীরে ধীরে ওর দুটো হাত ছাড়িয়ে ধ্রুবর মুখটা ও দু হাত দিয়ে জড়িয়ে ধরে। ধ্রুব ঠোঁটে যখন নিজের ঠোঁটটা চেপে ধরে তখন বৃষ্টির চোখেও জল। এত বছর ধরে যে চুম্বন ধ্রুবর কাছে পৃথিবীর সব থেকে দামি ছিল, আজকে শেষ চুম্বনই ওর দেহে কাটার মতো বেঁধে। ও বুঝতে পারে এই বিদায় চুম্বনের মধ্যে দিয়ে ওকে বৃষ্টিকে ভালোবাসার অধিকার চিরজীবনের জন্য ছেড়ে দিতে হবে। ঠোঁট সরিয়ে নেবার পর বৃষ্টি জয়ের দিকে বেশ কিছুক্ষণ নিঃশব্দে তাকিয়ে থাকে। তারপর দু হাত দিয়ে চোখের জল মুছে বলে, ভালো থাকিস জয়। মনে রাখিস তোর জন্য আমার মনে সব সময় একটা স্পেশাল জায়গা ছিল আর ভবিষ্যতেও থাকবে। তোকে আমার জন্য অনেক দুঃখ পেতে দেখেছি। আশা করি এমন কেউ আসবে যে তোকে সত্যি করে চাইবে। জয় কোনো কথা খুঁজে পায় না। বৃষ্টির শেষ কথাতে হঠাৎই ওর চোখ জানলা দিয়ে বাইরে দাঁড়িয়ে থাকা লিসার দিকে চলে যায়। চোখের জল মুছে নিজেকে খানিকটা শান্ত করে জয় বলে, যাই হয়ে যাক, যে কোনো পরিস্থিতি আসুক না কেন, সবসময় মনে রাখবি আমি তোর পাশে আছি। বৃষ্টি কান্না ভেজা চোখে মৃদু হেসে জয়ের দিকে সম্মতিসূচক মাথা নাড়ে। জয় আর কোনো কথা বলতে পারে না, দ্রুত ওখান থেকে বেরিয়ে যায়। জয়ের চোখ মুখ দেখে ধ্রুব আর লিসা দুজনেই কিছু জিজ্ঞাসা করার সাহস পায় না। লিসার সাথে নিজের গাড়িতে যাওয়ার আগে জয় ধ্রুবর উদ্দেশ্যে বলে, বৃষ্টি এখানে থাকবে একা? আজকে জয় আর লিসা দিল্লি ফিরে যাচ্ছে। প্রজেক্ট এখনও সম্পূর্ণ হয়নি। ধ্রুব বা জয় কারোরই আর ওই প্রজেক্টে এগোনোর মতো মানসিকতা নেই। এই 15-16 দিনে ধ্রুব অনেক ভেঙে পড়েছে। প্রতিদিন অফিস থেকে বৃষ্টির কাছে গিয়েছে ঠিকই, কিন্তু বৃষ্টি ওকে একটা জড়বস্তুর থেকে বেশি কিছু মনে করেনি। প্রতিদিন জোর করে বৃষ্টিকে নিজে হাতে রান্না করে দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু পরের দিন গিয়ে দেখেছে খাবারগুলো একইভাবে পড়ে রয়েছে। ধ্রুব জয় আর লিসাকে এয়ারপোর্ট পর্যন্ত ড্রপ করে দিতে এসেছে। হয়তো পারস্পরিক দুঃখই জয় আর ধ্রুবকে হঠাৎ বন্ধু বানিয়ে দিয়েছে। দুজনকে বিদায় জানিয়ে ধ্রুব গাড়ি নিয়ে বেরিয়ে যায়। ফ্লাইটে দেরি থাকায় জয় আর লিসা কফি নিয়ে পাশাপাশি বসে। বেখেয়ালিয়ে হঠাৎ গরম কফিটা জয়ের হাতের ওপর উল্টে যায়। জল দেবার পরও সামান্য একটু জ্বালা করছিল। জয় পাত্তা দেয় না। অন্যদিকে লিসা আশেপাশের স্টলগুলো থেকে আইস প্যাক খুঁজে না পেয়ে শেষ পর্যন্ত একটা ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস কিনে ছুটতে ছুটতে ওর কাছে আসে। জয় বাধা দিতে যাচ্ছিল, কিন্তু লিসা জোর করে জয়ের হাতটা নিয়ে কোল্ড ড্রিঙ্কসের বোতলটা আলতো করে চেপে ধরে। লিসার এরকম কেয়ার করা দেখে জয়ের খারাপ লাগে। কিছুক্ষণ পর হাতটা সরিয়ে নিয়ে বলে, আমার আর বৃষ্টির ব্যাপারে সবটাই জানো লিসা। লিসা আবার জয়ের হাতটা কাছে টেনে নিয়ে ঠান্ডা বোতলটা চেপে ধরে বলে, জানি। আমি বৃষ্টিকে কতটা ভালোবেসেছি তুমি জানো। জানি। আমি বৃষ্টিকে কোনোদিনও ভুলতে পারবো না, আশা করি সেটাও তুমি জানো। জানি। কথাটা বলার পর লিসা একটু থামে, তারপর জয়ের দিকে তাকিয়ে আবার বলে, আমি কোনোদিনও তোমার বৃষ্টিকে ভুলতে বলবো না। আমি শুধু এটা চাই যে বৃষ্টি যেন তোমার মনে দুঃখের স্মৃতি না হয়ে সবসময় একটা সুখের মুহূর্ত হয়ে থাকে। লিসার এত শান্ত উত্তরে জয়ের ভেতরে অস্বস্তি আরও বেড়ে যায়। লিসার হাতটা চেপে ধরে বলে, লিসা, তুমি খুব ভালো মনের একটা মেয়ে, প্লিজ আমার জন্য নিজের জীবনটা নষ্ট করো না। আমি জানি না আদৌ কাউকে কোনোদিনও বৃষ্টির জায়গায় ভাবতে পারবো কিনা। জয়, আমি কোনোদিনও তোমার মনে বৃষ্টির জায়গাটা চাই না। আমি মনে করি প্রত্যেকটা মানুষ সময় মতো ঠিক তার নিজস্ব জায়গা তৈরি করে নেয়। লিসা শান্তভাবে বলে। লিসার কথায় জয় ডেসপারেটভাবে বলে, লিসা, আমি এই মুহূর্তে অন্য কাউকে আমার জীবনে অ্যাকসেপ্ট করার মতো পরিস্থিতিতে নেই। আমার মাইন্ড এসবের জন্য একদমই তৈরি নয়। লিসা মৃদু হেসে বলে, আমার কোনো অসুবিধে নেই। আমি সেই দিনের জন্য অপেক্ষা করতে রাজি আছি। যদি সারা জীবন লেগে যায় অপেক্ষা করতে করতে? সারা জীবনের শেষে তোমায় পাবো জানলে সারা জীবন অপেক্ষা করতে দুঃখ নেই। জয় আর কিছু বলতে পারে না। এত বড় একটা কথা লিসা এত সাবলীলভাবে বলে দিল দেখেও অবাক হয়ে যায়। মুগ্ধ চোখে তাকিয়ে থাকে লিসার দিকে। বৃষ্টি এখন 4 মাসের গর্ভবতী। সন্ধ্যা 7টার সময় ধ্রুবর গাড়িটাও দরজার পাশে দাঁড়ানো মাত্র বৃষ্টির মুখে একটা বিরক্তির ছাপ ফুটে ওঠে। হাতে একটা ব্যাগ নিয়ে ঘরের ভিতরে ঢুকতে ঢুকতে ধ্রুব বলে, আবার চলে এসেছি তোমাকে বিরক্ত করতে। যদি জানো আমি বিরক্ত হচ্ছি তাহলে একদিন অন্তত নাও আসতে পারো। ধ্রুব হাতের ব্যাগ থেকে জিনিসগুলো বের করে রান্নাঘরে নামিয়ে রাখতে রাখতে বলে, আমি না এলে এত ভালো রান্না করে তোমায় কে খাওয়াবে শুনি? আমি নিজে রান্না করতে পারি, তোমার বানানো খাবার খেতে আমার একদমই ভালো লাগে না। আজ কিন্তু খুব ভালো লাগবে। আজকে স্পেশাল কাজটা তৈরি করব।
মিষ্টি খেতে তুমি তো বরাবরই পছন্দ করো। তোমার হাতে তৈরি করা মিষ্টি আমার তেতো লাগে। তুমি কাল থেকে না আসলে আমার সবচেয়ে বেশি ভালো লাগবে।